হ্যালো, আসসালামু আলাইকুম। সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? লাস্ট ক্লাসে ইন্টারনেট ডেটা প্রবলেমের জন্য আমরা ভালো করে ক্লাসটা নিতে পারিনি। আমাদের দুঃখ এখনও আছে। তোমরা একটু জানাও কমেন্টে শুনতে পাচ্ছ কি না। কোন গ্রুপে লাইভে গেছো? ঠিক আছে। আচ্ছা, আমি একটু দিক নির্দেশনামূলক কথা বলি। পরীক্ষা যে প্রশ্নপত্রটা দেওয়া হয়, পরীক্ষার টাইম হচ্ছে 9টা 10 মিনিটে। প্রশ্নটা গ্রুপে আপলোড দেওয়া হয় 9টা 9 মিনিটে। প্রশ্নে যদি 8 মিনিট সময় থাকে তাহলে আমরা কাউন্ট করি 9টা 18তে শেষ হওয়ার কথা, আমরা বলি 9টা 19-এর মধ্যেই শেষ করতে হবে। তাহলে যদি কখনো দেখা যায় যে 9টা 19 বাজে, কখনোই 20 বাজতে দিবা না। তাহলে সামনে 1 মিনিট, পেছনে 1 মিনিট তোমরা পাচ্ছ অতিরিক্ত। এইটা একটা। প্রশ্নপত্র যখন পাও, ক্লিক করার পর তোমরা একটা পেজ পাও। পেজের মধ্যে দেখবা লেখা আছে নেম প্লাস বিএইচ নাম্বার। নেম মানে হচ্ছে তোমার নাম। ফেসবুক আইডিতে যে নাম দেওয়া আছে দিলে খুবই ভালো। আবার অনেকে আছে নিজের মা, বোন এবং ভাইয়ের আইডি ব্যবহার করছে, এখানে তো তাদের নাম দেওয়া যাবে না। নামটা লেখার পর একটা স্পেস দিয়ে তোমাদের বিএইচ নাম্বারটা লিখতে হবে। আমরা সবাইকে একটা ইউনিক নাম্বার দিয়েছি, তাহলে এই নাম্বারটা দিতে হবে। এরপর পাসওয়ার্ড বা পাসকোড প্রশ্ন যখন পরীক্ষা শুরু করো, সেই প্রশ্নটা ক্লিক করো, তার উপরেই দেখবা লেখা আছে লিংক পাসকোড দেওয়া থাকে। তাহলে এর জন্য মেসেজ করা যাবে না, ফোন করা যাবে না। প্রশ্নে যাওয়ার আগে তো দেখতে হবে পোস্টের মধ্যে কি কি লেখা আছে, তাহলে প্রবলেম সলভ হয়ে গেল। এই হচ্ছে ঘটনা। আর একটা কথা বলে রাখি, যতই পারো না কেন 1.5 মিনিট 2 মিনিটের মধ্যে সাবমিট করবা না। এতে যে প্রবলেমটা হয়, আমরা সন্দেহ করি, আমরা এমনিতেও সন্দেহ করি তোমরা বই দেখে এক্সাম দাও। তো যাই হোক, সামনে আমি আরও কঠিন কঠিন প্রশ্ন করব, যেগুলো আনসার দিতে গেলে শুধু বই দেখলেই হবে না, জানতে হবে, বুঝতে হবে, অবশ্যই ক্লাসে বেশি মনোযোগ দিতে হবে। তুমি কমেন্ট বক্সে যত কমেন্টই করো না কেন, এর কোনো ভ্যালু নেই, আমরা এটা কোনো পাত্তাই দিই না। জাস্ট মাঝে মাঝে আমরা বিরক্তি প্রকাশ করি। সবাই শুনতে পাচ্ছ আমার কথা? ক্লিয়ার? ফ্রি ক্লাসের রেজাল্ট দেওয়া হবে আগামীকালকে। আমরা শুধু যে প্রশ্নপত্রের স্ক্রিনশটগুলো নিয়েছি, 136টা স্ক্রিনশট। বুঝতেই পারছো কতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, একটু সময় লেগেছে। আচ্ছা, গতদিনে কিন্তু আমি ছোট্ট একটা টপিক মিস করে গেছিলাম, মানে আমরা সময় পাই নাই, আমরা শেষ করে ফেলছি। দেখো, অনুচক্রিকা থেকে খুবই ইম্পর্টেন্ট একটা প্যারা আছে, সেটা হলো অনুচক্রিকার যে কোষটা আছে, অনিয়তা, বিভিন্ন আকার আর কি, অনিয়তাকার। ধরা যাক এটা একটা অনুচক্রিকা, ঠিক আছে? তো এটার ভেতরে তো অল্প সাইটোপ্লাজম আছে, বেশি নাই। কারণ কি, বড় নিউক্লিয়াসের একটা কোষ ছিল, ওটা ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে নতুন নতুন সব কোষ তৈরি হয়েছে, এদেরকে আমরা বলেছি অনুচক্রিকা, রাইট? স্বাভাবিকভাবে কিছু সাইটোপ্লাজম লস হয়েছে, যেহেতু নিজে একটা টুকরা, তার আকারে ছোট, আকারে যদি ছোট হয় ওর সাইটোপ্লাজমও ছোট, রাইট? তো যাই হোক, এই সাইটোপ্লাজমে স্পেশাল কিছু জিনিস আছে। এখানে কি কি আছে যে আমি এখানে লিখে রেখেছি, একটা একটা করে আমি বলবো, তোমরা অবশ্যই নোট করবা, কারণ এই জিনিসগুলো কখনোই পাবা না। মনে প্রশ্ন জাগবে, উত্তর দেওয়ার মতো কেউ নাই। নেট থেকে ঘাঁটতে হবে, ঘাঁটা খুব কষ্টকর, কারণ
নেট থেকে সঠিক তথ্য খুঁজে বের করতে হলেও তোমাকে অনেক পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা একটা করে দেখব। দেখো, প্রথমে লেখা আছে সংকোচন ঘটায় বা সংকোচনের ব্যাপার আছে বা সংকোচনশীল তিনটা জিনিসের নাম লেখা আছে। একটা হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন, থ্রম্বোস্থানিন। এরা কি জিনিস? তোমাদের কি মনে আছে যে এগুলা যখন অনুচক্রিকা 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 অনেকগুলো একসাথে হয় কোন জায়গায় কেটে গেলে ওরা করে কি একটা দলা বা একটা পিণ্ড তৈরি করে, রাইট? এরা কি করে? অনেকগুলো একসাথে এসে একটা পিণ্ড তৈরি করে। এখন এই পিণ্ডটা কিন্তু রক্তের স্রোতে ভেঙে টুকরো হয়ে যাওয়ার কথা। তাহলে কি করতে হবে? এই পিণ্ডটাকে নিজেদের ভেতরের দিকে সংকুচিত হয়ে থাকতে হবে, যেন শক্ত হয়। শক্ত হলে রক্ত আর বের হতে পারবে না কাটা দিয়ে, রাইট? তাহলে এখানে সংকোচনের কিছু ব্যাপার স্যাপার রাখতে হবে না? সংকোচনশীল কিছু পদার্থ তো রাখতেই হবে। কি কি থাকে? তিনটা, অ্যাক্টিন, মায়োসিন, আরেকটা হচ্ছে লেখে না কেন এগুলো, থ্রম্বোস্থানিন। ভালো করে খেয়াল করো। অ্যাক্টিন, টিন মানে হচ্ছে সুতা। তোমরা তো জানোই ক্রোমোজোমগুলো যখন সুতার মতো থাকে তখন তাদের বলা হয় ক্রোমাটিন, মানে সুতার মতো ক্রোমোজোম। তাহলে টিন মানে হচ্ছে সুতা, তাহলে সুতার মতো কিছু। আর তোমরা তো জানোই যদি সুতার মতো কিছু হয় তাহলেই তো বেঁধে রাখার ব্যাপার স্যাপার আসে, রাইট? সুতার মতো যদি কিছু হয় তাহলে রাবারের মতো টেনে বড় করা যায়, এরকম একটা ব্যাপার আছে। তাহলে এটা কিন্তু আমাদের পেশি আছে না, পেশিতেও থাকে, এটা পেশির একটা প্রোটিন। এই জিনিসটা কিন্তু অনুচক্রিকার ভেতরেও আছে, সংকোচনের ব্যাপার আছে, রাইট? 2, মায়োসিন। এই মায়ো মানে কিন্তু পেশি, আইএন, এর শেষে আইএন আছে, এর শেষে আইএন আছে। তাহলে এগুলো কি? প্রোটিন। মনে রাখবা, যদি আইএন থাকে কোনো শব্দের শেষে, বেশিরভাগের ক্ষেত্রে আমরা ধরে নিব ওটা একটা প্রোটিন। প্রোটিন নামের শেষেও কিন্তু আইএন আছে, রাইট? তাহলে এটাও একটা প্রোটিন, এটাও একটা প্রোটিন। মায়ো মানে পেশি। তোমরা তো জানোই একটা পেশি স্বাভাবিক অবস্থায় চুপচাপ, বাট কাজ যদি করতে চায়, দেখো সংকুচিত হয়ে গেছে, দেখছো? তাহলে সংকোচনশীল পদার্থ সে না। সে যদি পেশিতে থাকে, পেশি সংকোচন এরাই ঘটায়, তাহলে এটা হচ্ছে সংকোচনশীল পদার্থ। এবার চলে আসি আমরা থ্রম্বোস্থানিন। তোমরা তো জানো থ্রম্বো মানে হচ্ছে থ্রোম্বাস। থ্রোম্বাস মানে হচ্ছে দলা বা পিণ্ড। কিসের দলা? তোমরা ওটমিল, আটা, ওটের নাম শুনছো। ধরা যাক এটা একটা আটার দলা। তাহলে আটার মধ্যে যদি আমরা পানি দিই তাহলে ওইটা একটা দলা হয়ে যায়। সেইটাকে বলা হচ্ছে থ্রোম্বাস। যেহেতু অনুচক্রিকাগুলো একসাথে হয়ে দলা পাকায়ে ওই যে ছিদ্রপথটাকে আটকে দেয়, তাহলে আমরা এটাকে তো থ্রোম্বাসই বলতে পারি, রাইট? 2, দেখো এখানে আছে স্থানিন মানে হচ্ছে স্ট্রেংথ, জিটিএইচ বানান যাই হোক, তোমরা তো বুঝতে পারছো। স্ট্রেংথ মানে কি? শক্তি, রাইট? স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি। তাহলে থ্রম্বোস্থানিন বলতে কি বোঝানো হয়েছে? এই যে দেখতে পাচ্ছ যেটা থ্রোম্বাস তৈরি হয়েছে, আটার দলা, এইটা যেন পরস্পরের সাথে যেন শক্তিশালী হয়ে লেগে থাকতে পারে, যেন বিচ্ছিন্ন না হয়ে যায়। কারণ ছিদ্রপথে আমরা যে দলাটা দিব ওটা যেন বিচ্ছিন্ন না হয়ে যায়। তাহলে এই শক্তিটা কে দিবে? থ্রম্বোস্থানিন। তাহলে সে কি করবে? থ্রোম্বাসটাকে, আটার দলাটাকে শক্ত করবে। সবাই বুঝতে পেরেছো? বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো এখানে লেখা আছে এন্ডোপ্লাজমিক রেডিকুলাম আর গোলজি বডি থাকে। তোমরা তো জানো একটা কোষের ভেতরে এন্ডোপ্লাজমিক রেডিকুলাম থাকে, গোলজি বডি থাকে এরকম।
এগুলোর কি কাজ আজকে আমি তোমাদের দেখাই। এটি যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের ভেতরে ডিএনএ আরএনএ আছে, তোমরা তো জানোই। তো ডিএনএ আরএনএ কিন্তু একটা কোষ তৈরি হবে কি না, প্রোটিন তৈরি হবে কি না, সমস্ত নির্দেশনা তারা পাঠায়। তো পাঠানোর পর করে কি, এরা নির্দেশনাগুলো এই পথে প্রথমে এন্ডোপ্লাজমিক রেডিকুলামে আসে। রেডিকুলামের গায়ে থাকে হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোমগুলো নির্দেশনা অনুযায়ী প্রোটিন তৈরি করে, ঠিক না? আবার এই জিনিসগুলোকে প্যাকেজিং করে, এই যে দেখো গোলজি বডি ধীরে ধীরে দেখো কোষ ঝিল্লির দিকে আসতেছে, এসে সে কী করে, এদিকে যদি লাগে এদিকে দিবে, এখানে যদি লাগে এখানে দিবে, যেখানে লাগে সেখানে দিবে, ঠিক আছে? তো তোমরা তো জানো যে এনজাইমগুলো হচ্ছে প্রোটিন, এনজাইমগুলো হচ্ছে প্রোটিন। তাহলে এন্ডোপ্লাজমিক রেডিকুলামে থাকে রাইবোজোম, রাইবোজোম তৈরি করে প্রোটিন। তাহলে প্রোটিনের দরকার আছে আমাদের, এই যে অ্যাক্টিন, মায়োসিন এই টাইপের, কিংবা আরও আছে সেরোটোনিন একটা প্রোটিন। তাহলে এই প্রোটিনগুলো তৈরি করতে হয়। গোলজি বডি কী করে, প্যাকেজিং করে পাঠায় দেয় জাস্ট এগুলারে, এনজাইমগুলোকে, ক্যালসিয়াম আয়নকে প্যাকেজিং করে পাঠায় দেয়। কোথায় পাঠায় দেয়? যেখানে লাগবে। কোথায় লাগবে? যে জায়গায় কেটে গেছে তার আশপাশটাতে লাগবে। আরও একটা কথা বলা আছে, ক্যালসিয়াম আয়নকে এরা হচ্ছে বিপুল পরিমাণ ক্যালসিয়াম আয়ন তৈরি করতে হয়। তোমরা তো জানো ক্যালসিয়াম আয়ন তৈরি করা যায় না। ক্যালসিয়াম আয়ন আমরা খাবারের মাধ্যমে খাচ্ছি, রাইট? তো খাবারের মাধ্যমে খেলে এগুলো কোথায় যাবে? কোষের ভেতরে থাকবে, কোষের ভেতরে থাকবে। কোষের ভেতরে কোন জায়গায় থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এর ভেতরে থাকে। কিংবা সে করে কি, বিভিন্ন জায়গা থেকে টেনে টেনে নিয়ে আসে অনেকগুলো ক্যালসিয়াম, এনে যেখানে দরকার সেখানে পাঠিয়ে দেয়। ক্লিয়ার? তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো? একটু কমেন্টে জানাও তো। ভাইয়া আরও নিচ থেকে বড় করে লিখেন। আচ্ছা, আরেকটা ব্যাপার, তোমরা কিন্তু গ্রুপের মধ্যে অনেক প্রশ্ন করো, হেমাটোপয়েসিস কি? আমি কিন্তু হেমাটোপয়েসিস পড়াই নাই, যেহেতু অনলাইন ব্যাপার স্যাপার, তাহলে এখানে অনেক প্রতিবন্ধকতা আছে। চাইলেও আমি কিন্তু সব প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমার নিজেরও তো আরও তো কাজ আছে। তো প্রশ্ন করো, এটা আমি খুব খুশি হই, বাট ট্রাই করবা আমি যতটুকু পড়াইছি এখানে যত প্রশ্ন আছে মনে যা জাগে সব প্রশ্ন করবা। আচ্ছা, আমি বড় করে লিখছি। এবার চলে আসি মাইটোকন্ড্রিয়া। কালো কলম নাই? তোমরা তো জানো মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস। পাওয়ার হাউস মানেই হচ্ছে শক্তি উৎপন্ন করবে। শক্তি মানেই হচ্ছে এটিপি, রাইট? তাহলে মাইটোকন্ড্রিয়া কি উৎপন্ন করবে? এটিপি উৎপন্ন করবে। এটিপি মানে তো হচ্ছে শক্তি। একটা জায়গায় যদি কেটে যায়, ওখানকার আশেপাশের কোষগুলা তারা নিজেরাও সক্রিয় হয়। তো বিভিন্ন কাজ করতে গেলে, বিভিন্ন বিক্রিয়া দিতে গেলে আমাদের শক্তি লাগবে। এই শক্তিগুলা কে দিবে? অনুচক্রিকার ভেতরে মাইটোকন্ড্রিয়া আছে, ওখান থেকে তো শক্তি আনতে পারি, রাইট? তাহলে এই যে দেখো আসতেছে, এখন দেখো এটিপি আসে কিন্তু হচ্ছে এডিপি থেকে। এডিপি কি? এডিপি আসলে এটিপি ছিল এক সময়। তো কোনো একটা বিক্রিয়ায় যদি শক্তি লাগে তাহলে এটা হচ্ছে বিশ্লিষ্ট হয়ে যায়, এডিপি আর হচ্ছে ফসফেট। এখানে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়, এটা কাজে লাগে। ফসফেট তো গেল, যেখানে বিক্রি হয় শক্তিও গেল, ফসফেটও গেল, বাকি রইল এডিপি। এডিপি আবার ঘুরে মাইটোকন্ড্রিয়ার কাছে আসে, এসে বলে আমাকে আবার এটিপি বানিয়ে দাও, আমার ভেতরে আবার শক্তি দাও, অমুক জায়গায় শক্তি লাগবে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছ। হরমোন সদৃশ পদার্থ। হোয়াট ইজ হরমোন সদৃশ পদার্থ? হরমোন সদৃশ পদার্থ মানে হরমোনের মতোই বা হরমোন। তোমরা কিছুদিন আগে আমার ফার্স্ট ক্লাস করছো, পরশু দিন, সেরোটোনিন, এইটাই হচ্ছে হরমোন। তোমরা তো জানোই যে একটা রক্তনালী যদি কেটে যায় কোথাও,
তাহলে রক্তনালীটাকে যদি আমরা একটু সংকুচিত করে দেই এরকম করে, তাহলে দেখো রক্তনালীটা বন্ধ হয়ে যায়, তাই না? রক্তপাত বন্ধ হয়ে যায়। এর নামই হচ্ছে সেরোটোনিন। এটিই হচ্ছে আসলে হরমোন। তাহলে কে তৈরি করছে এটা? কোথায় থাকছে? অনুচক্রিকার ভেতরে থাকছে। ওই বোঝা গেল? তোমাদের মনে আসতেই পারে যে সেরোটোনিন শব্দটা তো আমরা অনেক শুনছি, কি জিনিস এটা? দেখো মজার জিনিস। সেরো মানে হচ্ছে সিরাম, টনিক, ইন পুরো নামটা এখন দেখো। ইন মানে হচ্ছে এটি একটি প্রোটিন, তার মানে এই হরমোনটা হচ্ছে প্রোটিন। তাহলে কোনো হরমোনের শেষে যদি আইএন থাকে তাহলে ওটা কোন ধর্মী হরমোন? প্রোটিন ধর্মী হরমোন, রাইট? এই যে দেখো ভালো করে, ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন কিন্তু প্রোটিন ধর্মী হরমোন না, এটা হচ্ছে স্টেরয়েড। স্টেরয়েড হচ্ছে লিপিড। তাহলে এটা হচ্ছে লিপিড ধর্মী হরমোন। আমাদের যে যৌন হরমোনগুলো আছে, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, কারো শেষে ইন নাই। ইন নাই মানে এরা প্রোটিন না, এরা তাহলে কি? লিপিড বা স্টেরয়েড। ক্লিয়ার? দেখো সেরোটোনিন সিরামে থাকে বা রক্তে থাকে বা রক্তে কাজ করে, এটা একটা টনিক। টনিক মানে কি? শক্তিশালী কোনো একটা পদার্থ, যেটা ঔষধ, প্রোটিন। তাহলে এইটাই কি করে? এই রক্তনালীটাকে সংকুচিত করে দেয়। কোথায় থাকে? অনুচক্রিকার সাইটোপ্লাজমে। ওকে, শেষ। বিভিন্ন ফ্যাক্টর তোমরা তো জানোই, এতদিন জানছো তোমরা, অনুচক্রিকা রক্ত জমাট বাঁধায়। রক্ত জমাট বাঁধাতে গেলে কি করতে হবে? তাকে তার শরীরের ভেতর থেকে কিছু ফ্যাক্টর বের করে দিতে হবে। এই ফ্যাক্টররা কি করে রক্ত জমাট বাঁধাবে, কিভাবে বাঁধায়, এটা কিন্তু আমরা 3rd বা 4th ক্লাসে গিয়ে পড়বো ইনশাল্লাহ। টেনশনের কিছু নাই। এই যে ফাইব্রিন, তোমরা তো জানো ফাইবার প্লাস ইন। ইন মানে কি? প্রোটিন। তাহলে এটা একটা প্রোটিন, এটা হচ্ছে ফাইবার, ফাইবার বা তন্তু। তাহলে এটা যদি একটা রক্তনালী হয়, এখানে যদি কেটে যায়, তাহলে আমরা যদি এখানে এরকম তন্তু দিয়ে একটা জাল বানাই, তাহলে রক্তগুলো বের হতে পারবে পাশে, রক্তকণিকাগুলো বের হতে পারবে। যদি বের না হয় তাহলে তো আমরা বিপদ থেকে বেঁচে গেলাম। তাহলে এই যে ফাইবার দ্বারা, মানে একটা ফাইবার সদৃশ প্রোটিন, ক্লিয়ার? সেটার নামই হচ্ছে ফাইব্রিন। কে তৈরি করে? অনুচক্রিকার সাইটোপ্লাজমে কিছু ফ্যাক্টর আছে, এরা বের হলে এটা তৈরি হয় ফাইব্রিন, রক্তপাত বন্ধ হয়ে যায়। ওকে, শেষ। বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর আছে। লুক, গ্রোথ ফ্যাক্টর, গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি, ফ্যাক্টর মানে হচ্ছে যারা ঘটায় বা ঘটক। ক্লিয়ার? বৃদ্ধি ঘটক। রক্তনালীটা কেটে গেছে, তাহলে এখানে কি তন্তু লাগবে? তন্তু দিয়ে একসময় আবার রক্তনালীটাকে ঠিক করতে হবে, রাইট? ঠিক হয়ে গেল না? তাহলে এই যে তন্তুগুলা মানে হচ্ছে ফাইবার। ফাইবার যে কোষ থেকে উৎপন্ন হয় তাদেরকে বলে ফাইব্রোব্লাস্ট। ফাইব্রোব্লাস্ট। তোমরা তো জানোই, ব্লাস্ট বা সাইট যদি থাকে দুটোই হচ্ছে কোষ। কখন ব্লাস্ট কখন সাইট বলে ওটা আজকে আমরা ক্লাসে দেখব। তো এই পর্যন্ত বুঝতে পারছো যে একটা গ্রোথ ফ্যাক্টর একটা অনুচক্রিকার ভেতর থেকে যে বের হয়, গ্রোথ ফ্যাক্টর বা ঘটক, সে গিয়ে বলবে কি? ফাইব্রোব্লাস্টগুলোকে বলবে আপনি এক কাজ করেন, এখানে ফাইবার তৈরি করে দেন। ঠিক আছে? ক্লিয়ার? আশা করছি সবাই বুঝতে পেরেছো। আমাদের কিন্তু অনুচক্রিকার টপিক পড়া শেষ, তবে একটা লাইন বাকি আছে। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো? আজকে ক্লাস ক্লিন। আজকে আমার এদিকে ডাটা প্রবলেম বা হচ্ছে কোনো কি বলে এটারে দোষ দিতে পারবো না। এন্ডোথেলিয়াল বলতে কি বোঝায় স্যার? আগের দিনের ক্লাসে আমি খুব সুন্দর ছবি আর্ট করে বুঝিয়ে দিয়েছিলাম, একটু ক্লাসটা দেখে নিই। একটিন, মায়োসিন
মায়োসিনও কি সেরোটোনিনের অংশ? সেরোটোনিন একটা রাসায়নিক পদার্থ, এটা একটা হরমোন। মানে এটা একটা জিনিস। অ্যাক্টিন, মায়োসিন এগুলো হচ্ছে সুতার মতো, এগুলা হচ্ছে প্রোটিন। সেরোটোনিনও প্রোটিন, বাট এরা হচ্ছে সুতার মতো। বাট সেরোটোনিন হচ্ছে তরলের মতো, বোঝা গেল? এটা তরলের মতো, সে ঘুরে ঘুরে বেড়ায়, সে হরমোন না। আর অ্যাক্টিন, মায়োসিন কি সুতার মতো, টিন মানে সুতা। তো এরা হচ্ছে ওখানেই থাকে, ওখানেই কাজ করে, ওখানেই জাল বোনে। ক্লিয়ার? গুড, ওরা বুঝতে পারছে, এটা খুব ভালো জিনিস। একটা প্রশ্ন ছিল যে অনুচক্রিকার কোষ ঝিল্লির একটা স্পেশালিটি আছে, স্পেশালিটিটা কি? ভালো করে দেখো, এটা হচ্ছে একটা অনুচক্রিকা। আমরা যে কোনো একটা অংশ নিলাম, এই জায়গাটা নিয়ে আমরা জুম করব, ঠিক আছে? জুম করলে কি হয়? তোমরা তো সবাই জানো যে এরকম কিছু ব্যাপার আছে, এগুলো হচ্ছে লিপিড বা ফসফোলিপিড। এই দেয়ালটা এইরকম, তাহলে এইরকম যাবে, এরকম হবে, এরকম হবে, এরকম হবে, তার মানে এটা হচ্ছে আসলে কোষ ঝিল্লি। তোমরা কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল পড়ছো, ফ্লুইড মোজাইক মডেল ক্লাস 10-এও পড়ছো, এখানেও আছে, দেখবা বোটানির ফার্স্ট চ্যাপ্টারে আছে ফ্লুইড মোজাইক মডেল। বলা আছে যে কোষ ঝিল্লিটা ফসফোলিপিডের বাইলেয়ার, মানে এই যে এগুলো দেখতেছো, এটা কি লিপিড, এই লিপিডের সাথে আছে ফসফেট। তাহলে আমরা পুরোটাকে বলি ফসফোলিপিড। তাহলে এটা একটা ফসফোলিপিড, এটা একটা ফসফোলিপিডের লেয়ার। তাহলে কি লেয়ার হয়ে গেল? এটা বাই বা দুই লেয়ার, ঠিক না? কোষ ঝিল্লিতে কি আছে? প্রোটিন আছে, যে গায়ে লাগানো, বা এই যে এখান থেকে এদিকে প্রোটিন আছে, এরকম প্রোটিন আছে, এগুলো হচ্ছে কোষ ঝিল্লির ভেতরে প্রোটিন। তো মাঝে মাঝে দেখা যায় প্রোটিনের সাথে এগুলো কিন্তু গ্লুকোজের ছবি এগুলা। তাহলে প্রোটিনের সাথে মাঝে মাঝে প্রোটিনের সাথে সাথে মাঝে মাঝে গ্লুকোজ দেখা হয়। তাহলে গ্লুকোজ যোগ প্রোটিন বলা হয় গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন। তো দেখো কোনো একটা রক্তনালী যদি এরকম কেটে যায়, তো এই জিনিসটা ভাসতে ভাসতে এখানে আসে, এসে তার এই যে গ্লাইকোপ্রোটিন, এই জিনিসটাই তো ধাক্কা লাগবে, তাই না? গায়ের বাইরে আছে এটা, তাহলে এখানে লাগলো এই জায়গায়। আর এটা হচ্ছে, যাই হোক, এই জায়গায় লাগবে। এটা যদি লাগার পর হয় কি, এই যে ফসফোলিপিডগুলো বের হয়ে আসে, এসে করে কি, কাজ শুরু করে দেয়। এই ফসফোলিপিডের নাম হচ্ছে সেফালিন। তোমাদের বইয়ে যেহেতু এবার দেওয়া নাই, তাহলে পড়ার দরকার নাই। তাহলে এই গ্লাইকোপ্রোটিনটা যে জায়গায় আঘাত লাগছে ওই জায়গায় আগে লাগে, নোংর করে, দেন ফসফোলিপিড রিলিজ করে শরীর থেকে। কিংবা হতে পারে যে কোষের ভেতরে ফসফোলিপিড আছে, ওইটা বের করে দেয়, ঠিক আছে? তাহলে একটা কোষ ফসফোলিপিড তৈরি করতেই পারে। বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা শেষ করে ফেলেছি আমাদের অনুচক্রিকা। এখন আমি প্রশ্ন করব, তোমরা কমেন্টে আনসার লিখবা। প্রশ্ন 1, থ্রোম্বোস্থানিন কি কোথায় থাকে?
2 সেরোটোনিন কাজ কি? 3 ক্যালসিয়াম আয়ন সঞ্চয় করে কে? 3টা প্রশ্নের আনসার তোমরা কমেন্ট বক্সে লেখো খুব দ্রুত। সাতাশ মিনিট চলে গেছে একটা প্রশ্ন বোঝাইতে। স্পেশালিটিটা তো আমি বুঝিয়েছি কিছুক্ষণ আগে যে এদের কোষঝিল্লিতে থাকে গ্লাইকোপ্রোটিন, ওই গ্লাইকোপ্রোটিনটা যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় গিয়ে লাগে দেয়ালের সাথে, লাগার পরই অনুচক্রিকার ভেতরে থাকে ফসফোলিপিড, এটা বের করে দেয়, এগুলো কাজ করে। এখানে তো নিউক্লিয়াস নাই, তাহলে এন্ডোপ্লাজমিক রেডিকুলাম এবং গোলজি অ্যাপারেটাস কাজ করে কিভাবে? বাবার কাছে ছিল, যখনই তৈরি হয়েছে তখন কিন্তু এদের গোলজি অ্যাপারেটাসে ক্যালসিয়াম আয়ন আছে, এনজাইম অলরেডি আছে, সব কিছুই আছে। এগুলোতে স্থায়িত্বকাল অল্প, এরা তো খুব বেশি দিন বাঁচে না, মাত্র 8 থেকে 12 দিন বাঁচে। তো বাপ মায়ের কাছ থেকে জানিয়ে এসেছিল ওইটাই আছে, এর বেশি কিছু নাই। সবাই সঠিক আনসার লিখছো। আমরা আজকে টপিকে চলে যাই, লোহিত রক্তকণিকা। আই এম এক্সাইটেড। লোক আমরা এখন পড়বো লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা থেকে অনেক প্রশ্ন আছে, এগুলো পরীক্ষায় আসে। তো সিকুয়েন্স অনুযায়ী ছোটো ছোটো এখানে অনেকগুলো কথা আছে, প্রত্যেকটা লাইনে প্রশ্ন হয়, প্রত্যেকটা লাইনে এমসিকিউ হয়, প্রত্যেকটা লাইনে চাইলে আমরা রিটেনেও প্রশ্ন করতে পারি। তাহলে এখানে খুব ভালো করে খেয়াল করতে হবে। ফার্স্ট টপিক তোমাদের বইয়ের হেমাটোপয়েসিস। হিমাটোপয়েসিস, হিম মানে হচ্ছে রক্ত, পয়েসিস মানে হচ্ছে মেকিং। এখন বলো তো হিমাটোপয়েসিস মানে কি? হেমাটোপয়েসিস মানে কি? রক্ত তৈরি করা। তার মানে হেমাটোপয়েসিস মানে হচ্ছে রক্ত তৈরির প্রক্রিয়া। রক্তের মধ্যে কি আছে? পানি আছে আর রক্ত কণিকা আছে। পানি তো তৈরি করতে হচ্ছে না, রাইট? তাহলে আমাদের তৈরি করতে হচ্ছে শুধু রক্ত কণিকা। তাহলে আমরা বলতেই পারি হেমাটোপয়েসিস মানে হচ্ছে রক্ত কণিকা মেকিং এর প্রক্রিয়া। ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম প্রশ্ন, এই প্রশ্নটা আসে। শেষ। এখন দেখো, আমি এখন হিমাটো শব্দটা কেটে দিলাম, এবার লিখলাম আমি এরিথ্রো। এরিথ্রোপয়েসিস। এখন দেখো, এরিথ্রো মানে হচ্ছে এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট তোমরা এখনো জানো না এরিথ্রোসাইট কি জিনিস, অনেকেই জানো না, আমি বলে রাখি। এরিথ্রোসাইট মানে হচ্ছে লোহিত কণিকা। তা এখন বলো তো এরিথ্রোপয়েসিস মানে কি? এরিথ্রোসাইট মেকিং মানে লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া। ক্লিয়ার? এবার যদি আমি এখানে বলি হোয়াট ইজ লিম্ফোপয়েসিস, লিম্ফোপয়েসিস মানে হচ্ছে লিম্ফ তৈরির প্রক্রিয়া। লিম্ফ মানে হচ্ছে লসিকা। আবার এটার কিন্তু আরেকটা ব্রড টার্ম আছে, সেটা হলো লিম্ফে কিন্তু লিম্ফোসাইট হয়, রাইট? তাহলে লিম্ফোপয়েসিস মানে হচ্ছে লিম্ফোসাইট তৈরির প্রক্রিয়া। লিম্ফোসাইট একটা শ্বেতকণিকা, আমরা পাবো ধীরে ধীরে। ওকে,
এখন এইটা মানে হচ্ছে লসিকা তৈরির প্রক্রিয়া নাকি লিম্ফোসাইট তৈরির প্রক্রিয়া? মনে রাখো, লসিকার মধ্যে যে রক্তকণিকাটা থাকে তারই নাম হচ্ছে কি? লিম্ফোসাইট। তাহলে ওটা একটা তরল, তার মধ্যে লিম্ফোসাইট থাকে, তাহলে আমরা এটাকে লসিকা তৈরির প্রক্রিয়া বলতে পারি, আবার এটাকে আমরা লিম্ফোসাইট তৈরির প্রক্রিয়া বলতে পারি। ক্লিয়ার? আপাতত সমস্যা নাই, মেডিকেলে গেলে এগুলা নিখুঁত হতে হবে। আমরা একেবারে শেষের দিকে চলে যাচ্ছি। এবার চলে আসি বিভিন্ন রক্তকণিকা, নামগুলো নিয়ে তোমাদের সমস্যা হয়, আমি একটু দেখাই। মনে রাখবা, রক্তকণিকা মানে হচ্ছে এলিট কারবার। এলিট, এলিট মানে কি? সম্ভ্রান্ত, উঁচু, রাইট, এক্সক্লুসিভ। তাহলে রক্তকণিকার নাম মনে রাখবা এইভাবে, এলিট, ELT। ইতে হচ্ছে এরিথ্রোসাইট, এলতে হচ্ছে লিউকোসাইট, টিতে হচ্ছে থ্রোম্বোসাইট। তাহলে আমরা কিন্তু 3 ধরনের রক্তকণিকা পেলাম। আমরা তো জানি থ্রোম্বোসাইট মানে কি? যে থ্রোম্বাস তৈরি করে যে কোষ, তার নাম কি? অনুচক্রিকা। তাহলে এটার আরেক নামই ছিল অনুচক্রিকা। অনুচক্রিকা যেহেতু প্লেটের মতো বা প্লেটের মতো, চাপা, চাকতির মতো, এই জন্য এটার নামই ছিল প্লাটিলেট। তাহলে এটা আমি আর বলবো না, ব্যাখ্যা শেষ। এবার চলে আসি আমরা লিউকোসাইট। এই লিউকোস মানে কিন্তু হচ্ছে বর্ণহীন, বর্ণহীন। সাইট মানে হচ্ছে কোষ। তাহলে এটার নাম হচ্ছে বর্ণহীন। শব্দটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া নাই, কারণ লিউকোসাইটগুলো একটু সাদাটে দেখা যায়, একটু সাদাটে দেখা যায়, এই জন্য এটার নাম হচ্ছে শ্বেতকোষ বা শ্বেত রক্তকণিকা। ক্লিয়ার? কোষ আর কণিকার মধ্যে পার্থক্য কি আমি এখনই দেখাচ্ছি তোমাদের। শেষ। এরিথ্রো, এরিথ্রো মানে হচ্ছে রেড, সাইট মানে হচ্ছে সেল, রেড সেল মানে হচ্ছে লাল কোষ। পুরোটার নাম হচ্ছে রেড ব্লাড সেল, তার মানে হচ্ছে RBC, রেড ব্লাড সেল মানে লাল রক্ত কণিকা। ওটাকে আমরা আর একটু শুদ্ধ ভাষায় বলি লোহিত রক্ত কণিকা। আমরা পড়ছি রক্তকণিকার বিভিন্ন নাম। বিভিন্ন নাম কেন করা হয়েছে দেখো, চেহারা দেখে অণু যেহেতু চক্রাকার, এই জন্য এটার নাম হচ্ছে, অণু মানে ছোট, চক্রাকার দেখতে অনুচক্রিকা, আকারের ভিত্তিতে প্লেটের মতো, এই জন্য প্লাটিলেট। থ্রোম্বোসাইট মানে এরা থ্রোম্বাস বা দলা তৈরি করে, এই জন্য থ্রোম্বোসাইট। বিভিন্নভাবে নামকরণ করা হয়েছে। এখানে দেখো বর্ণহীন বলে এর নাম হচ্ছে লিউকোসাইট। লিউকোসাইট মানে বর্ণহীন। আমি কিন্তু প্রশ্ন দিব, শ্বেত রক্তকণিকা দেখতে কোন বর্ণের? কোন বর্ণের? শ্বেত বর্ণের না, এটা কিন্তু ভুলেও দেওয়া যাবে না। শ্বেত রক্তকণিকা দেখতে বর্ণহীন। ক্লিয়ার? শেষ। এই যে এখানে দেখো লোহিত রক্তকণিকা, তার মানে এরা হচ্ছে লাল। আমরা যে রক্তটা লাল দেখতে পাই এদের জন্য, কারণ এদের সংখ্যা অনেক বেশি। রেড ব্লাড সেল বা RBC, আমি কিন্তু বারবার RBC লিখবো লেখা ছোট করার জন্য। এটা হচ্ছে বর্ণ থেকে আসছে, এই নামটা বর্ণ থেকে আসছে। এরিথ্রো মানে হচ্ছে লাল। তো তোমাদের একটা প্রশ্ন বারবার আসে, কণিকা কোষ দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য কি? তোমরা তো জানোই কোষগুলো খুব ছোট, তাহলে এটাকে আমরা কণা বলতেই পারি, বলতে পারি না? কণিকা মানে হচ্ছে কোষগুলো এতই ছোট, দেখো চোখেই দেখা যাইতেছে না, তাহলে কণা না বলে আমরা এটাকে কণিকা বলছি। মনে রাখবা, এটা একটা ট্রিক। বায়োলজিতে নাম ছোট কিন্তু জিনিসটা বড়, বায়োলজিতে নাম বড় কিন্তু জিনিসটা ছোট। তাহলে এটা একটা হচ্ছে ট্রিক, এটা সারা জীবন মনে রাখবা। ওসেলি, ওসেলি মানে হচ্ছে পুরোটাই, সরি
আবার দেখবা যে মানে এই ট্রিকের মধ্যেই যেটার নাম বড় সেটা দেখবা হচ্ছে এক বচন, ছোট মানে তো এক, যেটার নাম ছোট সেটা দেখবা আবার বহু বচন, বড় মানে তো বহু বচন। যেমন মাইটোকন্ড্রিয়া শেষ, এটা হচ্ছে বহু বচন। মাইটোকন্ড্রিয়াম নামটা একটু বড়, এটা এক বচন। ওসেলি নামটা ছোট, বহু বচন। ওসেলাস নামটা হচ্ছে বহু বচন, কারণ আকারে বড়। ক্লিয়ার? ব্যস্তানুপাত সম্পর্ক বচনের সাথে, জিনিসটার আকারের সাথে, জিনিসটা দেখতে কেমন এটার সাথে। বায়োলজিতে নামের আকার দিয়ে এটা মনে রাখতে হয়। তোমরা সবাই আমার কথা বুঝতে পারছো? তাহলে বিভিন্ন রক্তকণিকা আমরা পড়ে ফেলেছি। আমি কিন্তু আজকে বারবার লোহিত কণিকাকে আমি আরবিসি লিখবো, কারণ আমরা আজকে একটা বড় লেকচার পড়ছি। আরবিসি লিখবো। আরবিসি মানে হচ্ছে এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা। ঠিক আছে? তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো? ইশরাক জাহান মায়া লিখেছো, তাহলে ডব্লিউবিসি আমরা সাদাটে দেবো না বর্ণহীন দেব? পাপিষ্ঠ বান্দা, আমি বারবার বলেছি যে নামটা শ্বেত কণিকা হলেও এরা শ্বেত না বা সাদা না, এটা হচ্ছে বর্ণহীন। উত্তরে কিন্তু বর্ণহীন দেখাতে হবে। লিউকোস শব্দের অর্থই বর্ণহীন। লিউকোসাইট শ্বেত রক্তকণিকার হচ্ছে গ্রিক নাম। কোষ স্ববিভাজিত হতে পারে কিন্তু কণিকা স্ববিভাজিত হতে পারে না, এটা ভুল কথা। কেউ পারে কেউ পারে না, ব্যাপারটা এরকম। কারা পারে কারা পারে না আমি দেখাবো। যেমন অণুচক্রিকা হতে পারে না। একটা কোষ বিভাজন মানে কি দেখো, কখনো যদি পাও কোনো একটা কোষে নিউক্লিয়াসটা নাই, তাহলে কি হবে? নিউক্লিয়াস নাই মানে ডিএনএ নাই, আরএনএ নাই, তো এরাই তো হচ্ছে নির্দেশনা দেয় কোষ বিভাজন হবে কি হবে না। তাহলে এই কোষটা কি বিভাজিত হবে? বিভাজিত হবে না। যেমন প্লাটিলেট বা প্লাটিলেট, অণুচক্রিকা, আরবিসি, এই দুইজনেরই ভেতরে নিউক্লিয়াস নাই, এরা বিভাজিত হবে? হবে না। তাহলে কণিকা হলো না কি হইলো এটা কোনো আসলে ব্যাপার না। শ্বেত রক্তকণিকা, তার নিউক্লিয়াস আছে, সে বিভাজিত হবে কি না? হবে। তাহলে নিউক্লিয়াসের সাথে একটা সম্পর্ক আছে। একজন প্রশ্ন করেছো ভাইয়া রেড ব্লাড সেল হবে না রেড ব্লাড কর্পাসল হবে? এটা আমি বলে দিই কারণ লাগবে। রেড ব্লাড কর্পাসল, এটা ভালো করে খেয়াল করো। কর্পাস, কর্পাস মানে হচ্ছে বডি, মানে একটা জিনিস, একটা শরীর। দেখো কর্পাসটাকে আমরা বড় করছি আকার, রাইট? এই দিকটা বড় করি নাই, তাহলে মানে কি এই বডিটা খুব ছোট, তার মানে এটা হচ্ছে স্মল বডি। তাহলে রেড ব্লাড সেলও বলা যায়, রেড ব্লাড কর্পাসল বললে ভালো, যে এটা বায়োলজির একটা নাম। এটা গ্রিক, সেলটা হচ্ছে ইংলিশ। এই পর্যন্ত ক্লিয়ার? ওকে। এই জন্য দেখো স্মল বডি আকারে ছোট, এই জন্য আমরা কণা না বলে কণিকা বলছি। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে লোহিত রক্তকণিকা আমরা শিখবো একটু গল্প আকারে, একটু মজা করে। যেমন আকার, মনে রাখবা একটা গোলমুখ বুড়ো, এটা বুড়ো গোলগাল মুখ, সে হচ্ছে লোহিত কণিকা, রাইট? তো বুড়ো মানুষের ক্ষেত্রে একটু দেখ, গোল মানে হচ্ছে গোলাকার, মানে হচ্ছে এরকম, রাইট? এই জিনিসটা কি চাকতির মতো না? তাহলে আমরা লিখতে পারি চাকতির মতো।
তাহলে আমরা কয়টা টপিক পেলাম? একটা, দুইটা। এবার দেখি বুড়ো। বুড়ো মানে কি? দাঁত নাই। দাঁত নাই মানে কি? ফোকলা। ফোকলা মানে কি? এখানে যদি দাঁত না থাকে ভেতরে বসে যাবে না? তাহলে দুই পাশে ভেতরে বসে যায় তার মুখটা। তাহলে আমরা বলতে পারি এদিকেও অবতল, এদিকেও অবতল, দ্বি অবতল। রাইট? তাহলে লোহিত কণিকা দেখতে কেমন, এই প্রশ্নটা কিন্তু আসে। তিনটা বৈশিষ্ট্য সবসময় মনে রাখবা। এরা গোলাকার, চাকতির মতো, দ্বি অবতল। তাহলে আমরা তিনটা টপিক পেলাম। ঠিক আছে? তার লোহিত কণিকা হচ্ছে এটা লাল বুড়ো, গোলগাল মুখ, একটা বুড়ো। ঠিক আছে? শেষ। তোমরা কি ব্রেক চাও? একটু কমেন্টে বলো তো। ব্রেক চাইলে আমি এইটা আর এইগুলো শেষ করে ব্রেকে চলে যাব। আজকে যদি তোমরা চাও, গত দিনে কিন্তু আমি ক্লাসটা মন মতো নিতে পারি নাই। আজকে 27 মিনিট চলে গেছে। তোমরা যদি চাও আমি 27 মিনিট এক্সট্রা দিতে পারি। দ্যাট মিনস আজকে আমি 2 ঘন্টা ক্লাস নিতে পারি। টপিকটা তো বড়, নাহলে থেকে যাবে। গত দিনের তো অভাবটা তো পুষিয়ে দিতে হবে। লুক, কেন লাল বর্ণ ধারণ করে? এটা হচ্ছে লোহিত কণিকা, ভেতরে থাকে হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিন থাকার জন্য এরা লাল বর্ণ ধারণ করে। ক্লিয়ার? তাহলে লোহিত কণিকা কেন লাল? কারণ হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিনের বর্ণ কি? লাল। এখন কথা হচ্ছে হিমোগ্লোবিন, ভালো করে খেয়াল করো, IN আছে, তার মানে কি? এটা প্রোটিন। তাহলে এটা কোন ধরনের প্রোটিন? তোমরা যখন প্রোটিনের শ্রেণীবিভাগ পড়বা বোটানিতে, তাহলে মনে রাখবা এটা হচ্ছে রঙিন প্রোটিন, কারণ বর্ণ কি? লাল। তাহলে এটাকে আমি বললাম রঙিন প্রোটিন। রঙিন মানে হচ্ছে রং, রং মানে হচ্ছে ক্রোম, CHROME। তাহলে এটার নাম হচ্ছে ক্রোম যোগ প্রোটিন। তাহলে এটার নাম হচ্ছে ক্রোমো প্রোটিন। রাইট? এখানে কিন্তু আমরা একটা তথ্য জেনে গেলাম, আমার বলা উচিত না, তারপরে বলে ফেলছি আজকে। তাহলে আরও একটা বলি, সেটা হচ্ছে এটা লাল হওয়ার কিন্তু আসল কারণ কিন্তু এটার ভেতর আয়রন থাকে। এই আয়রনটা যদি না থাকতো লাল হতো না। তোমরা কি জানো যে একটা ক্লোরোফিল কেন সবুজ? কমেন্টে বলো তো। এর মধ্যে তাহলে আয়রনের পরিবর্তে কি আছে যার জন্য সবুজ দেখায়? দ্রুত কমেন্টে লেখো। একজনের নাকি ঘুম আসছে। ঘুম আসার কারণ আছে, সারাদিন তোমরা অনেক কাজ করছো, এত কাজ করছো যে এখন তোমাদের টায়ার্ড লাগতেছে। আর এটা তো ঘুমানোর সময়। আগের ক্লাসগুলোতে কেন ঘুম লাগেনি? ঘুম না লাগার কারণ হচ্ছে ওই ক্লাসগুলোতে আমরা নিয়েছিলাম রাত 8টায়, 1 ঘন্টার ক্লাস, শুরু করতে করতে শেষ। মাহি লিখেছে ম্যাগনেশিয়াম, সাবাস। আরও একজন ম্যাগনেশিয়াম লিখেছে, হাসানুল বান্না সিহাম। লুক, এখানে যদি ম্যাগনেশিয়াম থাকতো, সেম জিনিস, ম্যাগনেশিয়াম যদি থাকতো এটার নাম হয়ে যেত ক্লোরোফিল, সবুজ। তাহলে আয়নগুলোই আসলে হচ্ছে বর্ণ নির্ধারণের জন্য দায়ী। ঠিক আছে? তো তোমরা তো জানো আয়নগুলো মানে কি? এগুলো হচ্ছে মেটাল, ধাতু। তাহলে ক্রোমোপ্রোটিনের আরেকটা নাম হবে মেটালোপ্রোটিন। ক্লিয়ার? এরা রঙিন, এই জন্য এরা রঙিন প্রোটিন। এদের ভেতরে আয়রন থাকতে পারে, ম্যাগনেশিয়াম থাকতে পারে বিভিন্ন জায়গায়। তাহলে এই জন্য এদেরকে বলা হয় মেটালোপ্রোটিন। শেষ। কেন লাল বর্ণ ধারণ করে আমরা শেষ করেছি। বিভিন্ন বয়সে রক্তকণিকা। লুক, এটা একটা ছোট বাচ্চা। বাচ্চার শরীরে কিন্তু কোনো অস্থি নাই, অস্থি নাই। কি আছে? বাচ্চার শরীরে আছে তরুণ অস্থি।
তাই না? আমরা তো জানি অস্থির ভেতরে লাল কিছু কোষ আছে, এদেরকে বলা হয় অস্থি মজ্জা। এরাই আসলে রক্ত তৈরি করে, রক্ত তৈরি করে। একটা বাচ্চার শরীরে হাড্ডি নাই, যদি হাড্ডিগুলো কি করে, হাড্ডিগুলোর কিন্তু ভেতরে বা মজ্জায় কিছু জায়গা থাকে, যে কিছু কোষ থাকে, এদেরকে বলা হয় লাল অস্থি মজ্জা। এরাই আসলে রক্ত তৈরি করে। এদের কি অস্থি আছে? নাই। তাহলে অস্থি যদি না থাকে লাল হবে এরা? লাল যদি না হয়, লাল অস্থি মজ্জা আছে? নাই। লাল অস্থি মজ্জা যদি না থাকে রক্ত তৈরি করবে? করবে না। তাহলে বাচ্চাদের কিন্তু শরীরে হাড্ডি থেকে রক্ত তৈরি হয় না। যেমন আমরা বড় হয়ে গেছি, আমাদের কিন্তু শুধু হাড্ডি থেকে রক্ত তৈরি হয়। এই যে মাথার হাড্ডি, বুকের হাড্ডি, খাঁচা, মেরুদণ্ড, কোমর, এবং এই যে লম্বা এই হাড্ডি, আর আছে পায়ের উরুতে যে হাড্ডি থাকে ফিমার, এইখান থেকে রক্ত উৎপন্ন হয়। এগুলো আমরা পরে পাবো। তো বাচ্চাদের তো এগুলো নাই, তরুণ আসছি সব। তাহলে বাচ্চাদের কি হবে? তাহলে বাচ্চাদের থাকবে, বাচ্চারা একটা থলির ভেতরে থাকে, রাইট? এটা একটা বাচ্চা, থলি আছে একটা, রাইট? তো আমরা তো বলি যে ডিম হয়, তাহলে এটার নাম হচ্ছে কুসুমথলি। কুসুমথলি, কুসুম মানে হচ্ছে ইয়ক, ইয়ক স্যাক, রাইট? বাচ্চারা একটা থলির মধ্যে থাকে। 1 2 নম্বর হচ্ছে বাচ্চাদের কলিজা তো থাকবে, ছোট হলেও যকৃৎ থাকবে, বাচ্চাদের প্লীহা থাকবে, রাইট? এই বাচ্চাটা যখন ধীরে ধীরে একটু বয়স বাড়বে, তখন তরুণ আস্থিগুলো কী হয়ে যাবে? অস্থি হয়ে যাবে। তাহলে একটু ভালো করে খেয়াল করো তো, বাচ্চার একটা থলি থাকে, তাদের যকৃৎ থাকে, প্লীহা থাকে। এই বাচ্চাটা যখন একটু বয়স বাড়ে তখন তাদের অস্থি তৈরি হয়। তাহলে যখন বয়স বাড়বে তখন কি হবে? অস্থি। লুক ভালো করে, প্রথমে যেহেতু থলিতে থাকে, তাহলে প্রথম বয়সে যেমন 3 উইকস, 3 সপ্তাহের দিকে এই থলি থেকে শুধুমাত্র রক্তকণিকা উৎপন্ন হবে। বোঝা গেল? তাহলে বাচ্চাটা একটু বড় হচ্ছে, মানে এখন থলির ভেতরে বাচ্চাটা বড় হচ্ছে, তাহলে বাচ্চার কলিজা তৈরি হওয়া শুরু হবে, অমুক তৈরি হওয়া শুরু হবে, বিভিন্ন অঙ্গাণু তৈরি হওয়া শুরু হবে। তাহলে এরপরে যখন 6 মান্থ চলবে, 6 মান্থ, তখন বাচ্চার যকৃৎ থেকে রক্তকণিকা উৎপন্ন হওয়া শুরু হবে। প্রথমে কি তৈরি হয়? থলি, রাইট? থলির ভেতরে তো বাচ্চাটা বড় হবে, এই জন্য থলি থেকে প্রথম শুরু। এরপর যকৃৎ হলো, যকৃৎ থেকে এরপর বাচ্চাটা যখন একটু বড় হয়ে গেল, তখন বাচ্চাটার ভেতরে কি হাড্ডি তৈরি হয়ে গেল। তাহলে বাচ্চা জন্মের পর কোথা থেকে তৈরি হওয়া শুরু হবে? অস্থিতে। বোঝা গেল? তোমাদের বইতে এটা দেওয়া আছে, কেন এটা আগে কেন এটা পরে এটা দেওয়া নাই। আশা করি সবাই বুঝতে পেরেছো। ক্লিয়ার? এদের কি ব্রেক দেওয়া দরকার? আচ্ছা, এই লাইন দুটো পড়ায় আমি ব্রেক দিব। বিভিন্ন বয়সে রক্তকণিকা কোথা থেকে আসে এটা দেখতে হবে, কারখানা কোথায় এটা দেখতে হবে। তাহলে এবার রক্তের পরিমাণ দেখি। বয়সে রেড ব্লাড কর্পাসলের পরিমাণ। কি কি হতে পারে? একটা বাচ্চা মায়ের পেটে আছে, তাহলে সে ভ্রূণ, তার শরীরে এক ধরনের রক্ত থাকবে। 2, বাচ্চাটা জন্ম নিল, শিশু, শিশু দেহে এক ধরনের রক্ত থাকবে, রাইট? বাচ্চাটা যখন আর একটু বয়স বাড়লো, সে কি হতে পারে? সে পুরুষ হতে পারে, স্ত্রী হতে পারে, মানে পূর্ণবয়স্ক। দেখো, মানুষের ডিফারেন্ট স্টেজ আছে লাইফের। মায়ের পেটে আছে, মায়ের পেট থেকে বের হলো শিশু,
বাচ্চাটা পূর্ণবয়স্ক হলো, হোক পুরুষ কিংবা স্ত্রী, তাদের দেহে রক্তের পরিমাণ কেমন? এইভাবে মনে রাখবা, 40, 50, 60, 70, 80, 90, সবগুলো হচ্ছে লক্ষ 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 ml 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 ml। ক্লিয়ার? মানে 1 ml আমরা রক্ত নিলাম একটা ভ্রূণ দেহ বা একটা বাচ্চার শরীর থেকে, মায়ের পেটে আছে, ওর থেকে তো নেওয়া টাফ, বাচ্চাটা জন্ম নিয়েছে, শিশু, তার শরীর থেকে আমরা 1 ml রক্ত নিলাম। এই 1 ml রক্তের ভেতরে যদি আমরা শুধু লোহিত কণিকাগুলো গুনি, তাহলে দেখা যাবে 60 থেকে 70 লক্ষ আমরা পাবো। এটা 65 লক্ষ পেতে পারি, 70 লক্ষ পেতে পারি, 60 লাখও পেতে পারি, মানে 60 থেকে 70 পর্যন্ত আমরা পাবো। ঠিক আছে? এখন আমি তোমাদের প্রশ্ন করি, কেন ছোটবেলায় বেশি, বড় হয়ে কম? দাও, লেখো। প্লীহা কি? এটা হচ্ছে হিউম্যান বডি। ছবিটা দেখা যাচ্ছে না? এটা হচ্ছে ডায়াফ্রাম, এখানে হৃৎপিণ্ড থাকে, ফুসফুস থাকে, এই যে এখানে থাকে হচ্ছে পাকস্থলী, এরপর থাকে ডিওডেনাম, এই ব্যাপার স্যাপার। ঠিক আছে? তো এই যে এখানে কিডনি থাকে, এখানে কিডনি থাকে, একটু কিডনির মতো দেখতে এরকম একটা অঙ্গ আছে এই জায়গাতে, এই যে এটার নামই হচ্ছে প্লীহা। প্লীহার আরেকটা নাম হচ্ছে স্প্লিন। এর কাজ কি? এর কাজ হচ্ছে ছোটবেলায় এরাও কিন্তু লোহিত কণিকা তৈরি করে, ছোটবেলায় যকৃৎ তৈরি করে, এই তৈরি করে। যখন আমরা বড় হওয়া শুরু করি তখন হয় কি, আমরা বাপের বাড়ি থেকে নতুন জায়গায় বাড়ি করি না? আমার বাসা রংপুরে, আমি আছি ঢাকা শহরে, বাট আমি যদি মারা যাই আমার লাশ দাফন কোথায় করা হবে? রংপুরে নিয়ে গিয়ে দাফন করা হবে। তাহলে এক সময় এরা রক্তকণিকা তৈরি করতে, এখন কি করে, রক্তকণিকাগুলো যদি বয়স হয়, পুরাতন হয়ে যায়, মরতে হয়, তাহলে এই জায়গায় এসে তারা মারা যায়, যকৃতে মারা যায় এবং এখানে মারা যায়। ঠিক আছে? বড় হওয়ার পর যকৃৎ ধ্বংস করে বলে না, সঠিক আনসার নয়। আরবিসি উৎপন্ন করে না, উল্টো ধ্বংস করে না। উৎস 3টি, বড় একটি নোট। হাড্ডি আর অস্থি একই জিনিস। এই সংখ্যাটা নিয়ে তোমাদের কনফিউশন আছে, এটা আমি একটু পরে বলছি। এটা মনে রাখার জন্য আমি এটা দিয়েছি, এটা মনে রাখার জন্য দিয়েছি। কি আশ্চর্য, আমি তাদের প্রশ্ন করেছি কোয়াগুলেন্ট কি, হাড্ডি অস্থির মধ্যে পার্থক্য কি, স্টেম কোষ কি, এগুলো আমরা আসতেছি, দাঁড়াও, এগুলো আমরা সব পাবো। আমি আনসার দিচ্ছি না তার মানে এটা আমি পরে পড়াবো। লুক, একটা শিশুর কথা ভাবো, সে যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পর কিন্তু হচ্ছে দেখবা যে টকটকে লাল, রাইট? আমরা কিন্তু বড় হলে আর লাল থাকি না, রোদে পুড়ে একটু গ্রে হয়ে যায়, বাট ওইরকম লাল থাকি না। দ্যাট মিনস আমাদের আসলে লোহিত কণিকা কম, ওদের বেশি। একটা শিশু যখন বড় হয় ধীরে ধীরে, একটা কোষ থেকে দুইটা থেকে 4টা কোষের বিভাজন ঘটে, খুব দ্রুত বৃদ্ধি ঘটে, রাইট? তাহলে একটা কোষের ভেতরে যদি দ্রুত বৃদ্ধি করতে হয়, কোষটাকে বেশি বেশি খেতে হবে, রাইট? কোষটা যদি বেশি বেশি গ্লুকোজ, বা মায়ের দুধ থেকে তো গ্লুকোজও পায়, শিশুর শরীরের প্রত্যেকটা কোষে যাচ্ছে, এই গ্লুকোজটাকে থেকে শক্তি বের করতে গেলে অক্সিজেন লাগে,
তার মানে যত বেশি কোষ বিভাজন বাচ্চাটা বড় হওয়া শুরু হবে তত বেশি তাকে গ্লুকোজ লাগবে, মানে পুষ্টি লাগবে মায়ের শরীর দুধের মাধ্যমে। দূর থেকে এখন কাকে আসতে হবে? অক্সিজেনকে আসতে হবে। তো স্বাভাবিকভাবেই মনে হবে যে এর শরীরে অক্সিজেনের পরিমাণ কম, কারণ দ্রুত বৃদ্ধি হইতে হবে, খাবার আসতেছে, অক্সিজেন লাগবে। তখন হবে কি, তার শরীরের ভেতরে বেশি বেশি করে লোহিত কণিকা তৈরি হবে। কেন লোহিত কণিকা তৈরি হবে? কারণ বেশি বেশি অক্সিজেন পরিবহনের জন্য বেশি বেশি লোহিত কণিকা দরকার। কেন বেশি বেশি লোহিত কণিকা তৈরি হতে হচ্ছে? বেশি অক্সিজেনের জন্য। কেন বেশি অক্সিজেন লাগছে? কারণ তার কোষগুলো বেশি কাজ করছে দ্রুত বৃদ্ধি হওয়ার জন্য, তাই না? বেশি কাজের জন্য বেশি শক্তি উৎপন্ন করতে হবে, শক্তির জন্য গ্লুকোজ ভাঙতে হবে, গ্লুকোজ ভাঙতে গেলে আবার অক্সিজেন লাগবে। একই কথা, ঘুরে ফিরে এক জায়গাতেই। এই হচ্ছে ঘটনা, বোঝা গেল? এরপরে দেখো, আমরা যখন ধীরে ধীরে বড় হয়ে যাই তখন কিন্তু আমাদের লোহিত কণিকার পরিমাণটা রিলেটিভলি কমে যায়। কারণ কি? কারণ হচ্ছে আমাদের একটা সার্টেইন পিরিয়ডে গিয়ে, একটা নির্দিষ্ট সময়ে গিয়ে আর বৃদ্ধি হয় না। যে কোষগুলো আছে মরতেছে, ওগুলো তৈরি হচ্ছে, মরতেছে, তৈরি হচ্ছে। তার মানে বাচ্চাদের মধ্যে এত বাড়ার ব্যাপার সেবার নাই। তাহলে আমাদের কিন্তু অক্সিজেনের পরিমাণটাও নির্দিষ্ট, আমাদের বেশি অক্সিজেন লাগছে না, কারণ বেশি কোষ বিভাজন হবে না, আমরা তো স্থির হয়ে গেছে, আমাদের বৃদ্ধি আর নাই। তো এই জন্য বেশি অক্সিজেন লাগছে না, বেশি অক্সিজেনের জন্য বেশি লোহিত কণিকা লাগছে না। যেহেতু লাগছে না, শরীরটা তার তৈরি করবে না, রাইট? এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এটা এইভাবে মনে রাখতে হয়, 40, 50, 60, 70, 80, 90। এইটা লিখবা 48, সরি এটা 45 থেকে 54, 45, সম্ভবত এটা হচ্ছে 54। ঠিক আছে? তাহলে সংখ্যাটা এইভাবে মনে রাখবা, 40, 50, 60, 70, 80, 90। ওকে, শেষ। ভ্রূণদেহ কিন্তু সেম, ভ্রূণদেহ কিন্তু দ্রুত বৃদ্ধি হয়। দ্রুত বৃদ্ধির জন্য ওর দ্রুত বেশি অক্সিজেন লাগে, বেশি অক্সিজেনের জন্য বেশি লোহিত কণিকা লাগে। সরি, তোরা আজকাল কি খাওয়াইস আমারে? আচ্ছা, তোমাদের আমি একটা ব্রেক দিই, তোমরা একটা ব্রেক নাও, কারণ আজকে একটু আমি সময় নেব, টপিকটা শেষ করব। 6 মিনিট, 6 মিনিটের একটা ব্রেক। তোমরা একটু হাঁটাহাঁটি করো, সারা শরীরে রক্ত সঞ্চালন বাড়াও, বাড়লে কিন্তু মাথাতেও রক্ত প্রবাহ বাড়বে, টায়ার্ডনেসটা কেটে যাবে। ঠিক আছে? 6 মিনিট পর দেখা হচ্ছে। তুমি টাইমটা কাউন্ট করো তো, টাইম কাউন্ট করো, 6 মিনিট পর ডাকবে।
মুহিব মুহিব আসসালামু আলাইকুম। আমরা আবার ফিরে আসছি। আমরা এবার বেসিক শিখব কিভাবে লোহিত কণিকা জন্ম নিচ্ছে, কিভাবে মারা যাচ্ছে, এর মধ্যে কতটুকু পথ অতিক্রম করছে, লোহিত কণিকার ভেতরে হিমোগ্লোবিন কিভাবে আসছে, লোহিত কণিকার আকার কিভাবে বদলে যাচ্ছে। সো আমরা এখন শুরু করব। সবাই চলে আসছো কিনা একটু কমেন্টে জানাও, দেন আমরা শুরু করি। লাইভে কতজন আছে? ওকে, ঠিক আছে। তো দোলনা থেকে কবর পর্যন্ত শুরু করার আগে আমরা কিছু যুক্তি দেখব, কেন আমাদের শরীরে লোহিত কণিকা বাড়ে কমে, স্টেম কোষ কি, কীভাবে লোহিত কণিকা তৈরি হচ্ছে, দ্বি অবতল হওয়ার সুবিধা কি, সব কিছুই আমরা দেখব। ঠিক আছে, প্রথমটা হচ্ছে ব্যায়াম। ক্লিয়ার? একটা মানুষ ব্যায়াম করছে, করার সময় কিন্তু তার পেশি কাজ করছে। পেশি যদি বেশি কাজ করে, পেশি বেশি কাজ করছে, তাহলে তাকে বেশি বেশি গ্লুকোজ লাগবে। কারণ গ্লুকোজ থেকে কি উৎপন্ন করবে? এটিপি বা শক্তি। রাইট? ফোন রাখো। এখন দেখো, এটিপি যদি বেশি শক্তি করতে চায় তাহলে গ্লুকোজ থেকে করতে হবে, কিন্তু গ্লুকোজের সাথে কি লাগবে? অক্সিজেন।
তাহলে অক্সিজেন বেশি বেশি আনতে হবে গ্লুকোজের কাছে, রাইট? কখন বেশি অক্সিজেন লাগছে? ব্যায়ামের সময়, কারণ বেশি গ্লুকোজ লাগছে বেশি শক্তির জন্য, রাইট? বেশি যদি অক্সিজেন লাগে তাহলে বেশি বেশি কি তৈরি করতে হবে? আরবিসি, তাই না? তাহলে একটা মানুষ স্বাভাবিক আছে, হঠাৎ করে কাজ শুরু করে দিছে, তাহলে তার বেশি বেশি শক্তি লাগছে, শক্তি মানে বেশি বেশি গ্লুকোজ লাগছে। বেশি গ্লুকোজকে ভাঙার জন্য অক্সিজেন বেশি বেশি লাগবে। বেশি বেশি যদি অক্সিজেন লাগে তাহলে স্বাভাবিক তো শরীর তার, ওই শরীরের লোহিত কণিকাগুলা বেশি অক্সিজেনটা আনতে পারবে না, তখন লোহিত কণিকার পরিমাণটা একটু বাড়ায় দিতে হয়। তাহলে আমাদের শরীর তখন বেশি করে লোহিত কণিকা উৎপন্ন করে। 1 2 নম্বর হচ্ছে গর্ভাবস্থায় একটা মায়ের গর্ভাবস্থা চলছে, পেটের ভেতরে একজন শিশু আছে, শিশু বলতে ভ্রূণ আছে, ভ্রূণটার এখন বৃদ্ধি ঘটবে। বৃদ্ধি মানে কোষগুলো বিভাজিত হবে, কোষ বিভাজন বেশি। কোষ বিভাজন বেশি মানে বেশি বেশি শক্তি লাগবে। শক্তি মানে হচ্ছে ওই যে আবার গ্লুকোজ বেশি, গ্লুকোজের জন্য আমাদের আবার অক্সিজেন বেশি লাগবে। অক্সিজেন বেশি হওয়ার জন্য কি হবে? আরবিসি শরীরে যা আছে তার থেকে আরও বেশি লাগবে। তাহলে একজন মায়ের যখন গর্ভাবস্থা চলে তখন ভ্রূণের বাচ্চাটার বেশি বেশি কোষ বিভাজন ঘটে। কোষ বিভাজনের জন্য বেশি গ্লুকোজ লাগে, গ্লুকোজকে ভাঙার জন্য বেশি অক্সিজেন লাগবে। তাহলে মায়ের শরীরে কী হবে? বেশি বেশি অক্সিজেন নেওয়ার জন্য ফুসফুস থেকে তো অক্সিজেনটা নিয়ে যায়, তাহলে বেশি বেশি লোহিত কণিকা তৈরি করে আসতে হবে। এখানে কাজ বেড়ে গেছে, শ্রমিক বাড়াও, ঠিক আছে? একইভাবে আমরা এবার খেয়াল করি, একটা মানুষ এখন প্লেনে আছে, মানে উচ্চতা, একটা মানুষ প্লেনে আছে, বেশি উচ্চতা। বেশি উচ্চতা মানে কি? ওই উচ্চতায় কিন্তু অক্সিজেন কম আছে, রাইট? অন্যভাবে ভাব, একটা মানুষ খনিতে আছে। খনি, খনি মানে কি? যেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, অক্সিজেনের পরিমাণ কম, তাহলে অক্সিজেন ওখানে কম। এখন অক্সিজেন যদি কম হয়ে যায়, আমাদের শরীর কিন্তু মনে করে যে নিশ্চয় লোহিত কণিকা নাই, শ্রমিক নাই, নিশ্চয় শ্রমিক নাই যে তারা অক্সিজেন বহন করবে। ও তো আর বোঝে নাই যে এই পরিবেশে অক্সিজেন কম, তাই না? তখন সে বলবে বেশি বেশি করে আরবিসি উৎপন্ন হও, কারণ তার ধারণা আরবিসি মানে বেশি বেশি করে অক্সিজেন নিয়ে আসবে। অক্সিজেন কিন্তু বাড়ে নাই, আরবিসি কিন্তু দেখো সে বাড়ায় দিল শরীরটা। কারণ মাথা তো আর জানে না বাইরে অক্সিজেনের পরিমাণ কম, কারণ মাথার মধ্যে তো নাই, কি নাই? বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাপ মাপার জন্য মেশিন নাই, বাট শরীরে মেশিন আছে তার। অক্সিজেন কমে গেছে, তার ধারণা বায়ুমণ্ডলে বাইরে না, ভেতরেই লোহিত কণিকা কমে গেছে, এই জন্য কোষগুলোর কাছে বেশি বেশি অক্সিজেন আসতে পারছে না। আবার দেখো উঁচু স্থান, নিচু স্থান, রক্তপাত। একটা মানুষের শরীরে রক্তপাত ঘটল, রক্তপাত যদি ঘটে তাহলে কিন্তু দেখো আরবিসি, ডব্লিউবিসি সবগুলো কিন্তু কমে যায়, রাইট? লোহিত কণিকা কমে যায়। যদি কমে যায় তাহলে দেখো আমাদের কোষ যেগুলো আছে এরা কিন্তু অক্সিজেন পাবে না। কতটুকু পাবে না? প্রয়োজন অনুযায়ী। যদি কোষগুলো অক্সিজেন না পায়, কারণ রক্তপাতে রক্ত কমে গেছে, তাহলে এখন কি করতে হবে? বেশি বেশি করে কোষ তৈরি করতে হবে, মানে আরবিসি তৈরি করতে হবে। তাহলে আরবিসি কী করবে? বেশি বেশি করে অক্সিজেন পরিবহন করবে, করে কোথায় পাঠাবে? কোষে পাঠাবে। দেখছো? তাহলে রক্তপাত হয়ে গেলেও আমাদের লোহিত রক্তকণিকার পরিমাণ বেড়ে যায়। ব্যায়ামের ক্ষেত্রে আমরা বলছি, অস্থি মজ্জার ক্ষতির ক্ষেত্রে আমরা বলছি। একটা কারখানা নষ্ট হয়ে গেছে, অস্থি মজ্জা নষ্ট হয়ে গেছে, তাহলে লোহিত কণিকা কম উৎপন্ন হবে, রাইট? যখনই কম হওয়া শুরু হলো, সাথে সাথে মাথা বলবে, আমি লিখে দেই তাহলে ক্লিয়ার হবে। অস্থি রক্ত উৎপন্ন করে বা অস্থি মজ্জা, রাইট? লাল অস্থি মজ্জা। এখন অস্থি হলো ক্ষতিগ্রস্ত, তাহলে কি হবে? এক কারখানা যদি নষ্ট হয়ে যায়
তাহলে আরবিসি বা লোহিত রক্তকণিকার পরিমাণ যাবে কমে। যদি কমে যায় তাহলে আমাদের কোষ প্রয়োজন অনুযায়ী অক্সিজেন পাবে না। যদি না পায়, ওই যে সেম অবস্থা, কোষ যখন অক্সিজেন পাবে না তখন কিন্তু মাথা বলবে বাড়াও। এটা আসলে মাথা না, কিডনি এটা নিয়ন্ত্রণ করে। কিভাবে আমি একটু পরে বলতেছি। কোষ যদি অক্সিজেন না পায় তখন বলবে কি অন্য ফ্যাক্টরিগুলো আছে, তোমরা লোহিত কণিকা বাড়াও, রাইট? বেড়ে যাচ্ছে। ওকে, শেষ। আরবিসি কেন বাড়ে আমরা কিন্তু পড়ে ফেললাম। এখন আমি একটু দেখাবো লোহিত কণিকাগুলো কিভাবে এই রকম সিচুয়েশনগুলোতে, অবস্থানগুলোতে বেড়ে যাচ্ছে। লুক, ধরা যাক প্লেনে গেছো তুমি। প্লেন মানে হচ্ছে অক্সিজেন কম। অক্সিজেন যদি কম হয়ে যায় তাহলে এই খবরটা সবার আগে যায় বৃক্কের কাছে বা কিডনি। আমাদের কিডনির সাথে সাথে ধরে ফেলে। কিডনি এখন করবে কি, একটা হরমোন উৎপন্ন করবে। হরমোন, এই হরমোনের নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। দেখো ইন আছে, ইন মানে হচ্ছে প্রোটিন, তাহলে এটা একটা প্রোটিন হরমোন, প্রোটিন দ্বারা তৈরি হরমোন, ঠিক আছে। এরিথ্রো মানে কি, লাল। পয়সিস মানে কি, মেকিং। এরিথ্রোপয়েটিন, লাল রক্তকণিকা মেকিং করে যে হরমোন বা যে প্রোটিন। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। কোত্থেকে উৎপন্ন হলো এটা? বৃক্ক থেকে উৎপন্ন হলো। বৃক্ক এখন এটা কোথায় পাঠিয়ে দিবে? কারখানা। কারখানা মানে কি? অস্থিমজ্জা, হাড্ডিগুলোর ভেতরে পাঠিয়ে দিবে। অস্থিমজ্জা এখন কি করবে? আরবিসি, অন্যগুলোও বাড়ে, আমি জাস্ট আরবিসির ক্ষেত্রে বলতেছি, আরবিসির পরিমাণ বেড়ে যায়। লুক, যখনই আরবিসির পরিমাণ বেড়ে গেল, প্রয়োজন অনুযায়ী হয়ে গেল, তখন কি হবে? তখন কিন্তু এই খবর যথেষ্ট হয়েছে, যথেষ্ট তৈরি হয়েছে, এই খবর কিন্তু আবার চলে যাবে বৃক্কের কাছে। কারণ বৃক্ক তো বুঝবে যে যথেষ্ট পরিমাণ আমি খবর পাঠিয়ে, হরমোনের মাধ্যমে অস্থিমজ্জায় খবর পাঠিয়ে আরবিসি তৈরি করেছে, আর দরকার নেই। তখন চেক করবে কি, এবার এই হরমোন বা এরিথ্রোপয়েটিনটাকে এবার কমিয়ে দিবে। দেখো, কমিয়ে দিলে আবার স্বাভাবিক হয়ে গেল, যথেষ্ট হয়েছে, এখন কমিয়ে দিবে, প্রোডাকশন বন্ধ। সবাই কি বুঝতে পারছো? স্যার, শুধুমাত্র পায়ের অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয় নাকি সমগ্র দেহের অস্থিমজ্জা থেকেই? এজন্যই বলেছি ক্লাসে মনোযোগ দিতে হবে। মাথার এই অস্থিমজ্জাগুলোতে সারা জীবন রক্ত উৎপন্ন হয়, মাথা এবং মুখমণ্ডল। এরপর দেখো বুকের সামনে সিনা আছে, স্টার্নাম আছে, এখান থেকে হয়। স্টার্নামের চারপাশে খাঁচা আছে বা বুকের পাঁজর, এখান থেকে হয় সারা জীবন। পেছনে মেরুদণ্ড আছে, মেরুদণ্ড থেকে উৎপন্ন হয়। নিচে কোমর আছে, এই যে কোমর যেখানে আমরা বেল্ট পরি, এখানকার হাড্ডিগুলো থেকে তৈরি হয়। শেষ। এবার বাকি রইল লম্বা অস্থিমজ্জা, এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে উৎপন্ন হয়। পায়ের উরু মানে ফিমার থেকে উৎপন্ন হয়, এখান থেকে লাল অস্থিমজ্জাগুলো সব এখানে। এই যে এটাও তো হাড্ডি, এখান থেকে হয় না কেন? কারণ এইসব হাড্ডির ভেতরে মজ্জা নাই, মানে ভেতরগুলো ফাঁপা না। কারখানা তো ওখানে হবে, তাহলে কারখানা যদি না থাকে এটা তৈরি করতে পারবে? সেমভাবে এই যে রেডিয়াস আলনা, এদের ভেতরে ফাঁপা নাই, তাহলে এখান থেকে উৎপন্ন হবে না। ঠিক আছে, শেষ। প্লেনের জায়গায় এইটা করে দাও, রক্তপাত। রক্তপাত হলে রক্ত বা আরবিসি কমে। আরবিসি যদি কমে, কোষে অক্সিজেন কম যায়। সেমভাবে বৃক্কের কোষে অক্সিজেন কম যাবে, বৃক্ক তখন বুঝে ফেলবে
হরমোন উৎপন্ন করবে, কারখানায় পাঠাবে, হরমোনগুলো রক্তের মাধ্যমে হাড্ডিতে যাবে, এই হাড্ডির অস্থিমজ্জা আবার লোহিত রক্তকণিকা তৈরি বাড়াবে, বাড়ানোর পর যখন শরীরে স্বাভাবিক লোহিত কণিকা তৈরি হয়ে যাবে তখন করবে কি, যথেষ্ট তৈরি যেহেতু হয়ে গেছে আবার বৃক্ককে বলবে আর দরকার নেই, মানে বুঝতে পারে সে, ঠিক আছে, শেষ। তাহলে কোন হরমোনের মাধ্যমে রক্তকণিকা উৎপন্ন হয়, কমেন্টে বলো তো, কোন হরমোনের মাধ্যমে লোহিত রক্তকণিকা তৈরি হয়, এক, সেই হরমোনটি কোন অঙ্গ থেকে আসে। সাবাস, এই তো রবিউল হাসান, ইয়ং ম্যান, তুমি ভুল করেছো। এরিথ্রোপয়েটিন এই হরমোনের মাধ্যমে এরিথ্রোসাইট তৈরি হয়, রাইট। এটা কে উৎপন্ন করে, কিডনি, কিডনি বুঝতে পারে, একজন লিখছে লিভার। সাবাস, তোমরা সবাই শুনতেছো আমি বুঝতে পারছি। 352 জন আছে, আর আমাদের বাকি বান্দারা ঘুমিয়ে গেছে কিংবা এখন ফেসবুকিং করছে, সো তাদের জন্য কি দোয়া করা যায়, হেদায়েত হোক, রাইট। তোমাদের একটা কথা বলে রাখি, যারা লাইভ ক্লাস করছো, ট্রাস্ট মি, বায়োলজিতে তোমরা অনেক ভালো করবা। রেকর্ডিং ক্লাস তো অনেক আছে, অনেক ভালো ক্লাস আছে, যেমন মোটামুটি 50% কাভার হয়ে যায় অন্যরকম পাঠশালার ভিডিও দেখে, ওখানে প্রশ্ন করার সুযোগ নাই, ওখানে বেসিক জানার সুযোগ নাই, বাট ওগুলো দেখে কিন্তু হয়ে যায়। বাট আমরা কিন্তু তারপরে উদ্ভাসে যাই, কারণ কি, লাইফটা খুব জরুরি। সেমভাবে দেখো, মানে লজিক বা বেসিকগুলো খুব জরুরি, যেটা লাইভ ছাড়া হয় না। আর তোমার মনের প্রশ্নটাও দিতে পারবো না, আর ফিলটা পাবো না যে আমি ক্লাস করতেছি, শিখতেছি, রাইট। ও মাঝে মাঝে এমন হয় যে আজ থেকে 3 মাস আগে ক্লাস নিয়েছি, রাত 3টা বা 4টার দিকে আমি ফোনে জেগে আছি, হুট করে কমেন্ট আসছে, বুঝছি স্যার, মানে সে 3 মাস আগের ক্লাস করতেছে, ওখানে আমি জিজ্ঞেস করছি বুঝতে পারছো, সে বলতেছে বুঝছি স্যার। তো এটা করবা না, এই জন্য কিন্তু দেখো আমি দিনের সমস্ত কাজ শেষ করে লাস্ট ক্লাস রেখে দিয়েছি, যেন আমার ক্লাস করার পর অন্য কোথাও না যেতে হয়, রাইট। এটা ঠিক করি নাই, ঠিক বলছো। স্টেম কোষ, এক্সোসাইটোসিস, তো তোমরা যে প্রশ্নগুলো করছো সব কিছু এই জায়গায় আছে, আমি এক এক করে বর্ণনা করবো, ঠিক আছে। ধরা যাক এটা একটা হাড্ডি, আমরা কিন্তু এখন বিশাল একটা বেসিক পড়বো, ধীরে ধীরে আমরা বাম সাইড থেকে শুরু করবো, ডান সাইডে গিয়ে শেষ করবো। ধরা যাক এটা একটা হাড্ডি, কুইত্তার খুব পছন্দের একটা হাড্ডি, ঠিক আছে, অস্থি। এখন ভালো করে খেয়াল করো, অস্থিগুলার এই যে জায়গাগুলা ফাঁকা 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 ফাঁকা, ঠিক আছে। আমরা কিন্তু কোনো হাড্ডি খাইলে কিন্তু মুরগির কথা চিন্তা করো, আমরা এই জায়গায় কামড়াই আর এই জায়গায় কামড়াই, মাঝখানটা কামড়াই না। অনেকে আছো মাঝখানেরগুলো খাও, খুব ভালো জিনিস এটা, বিশেষ করে ফিমেল যারা আছো, মা যারা আছো, বোন যারা আছো, তাদের জন্য বেশি খাওয়া জরুরি এটা, কারণ এখানে অনেক বেশি ক্যালসিয়াম আছে। ভালো করে দেখো, তাহলে এইগুলোই হচ্ছে মজ্জা, অস্থি মজ্জা, যেহেতু বর্ণ হচ্ছে লাল, এই জন্য এদেরকে বলা হয় লাল অস্থি মজ্জা, ক্লিয়ার। এরাই হচ্ছে মূল কারখানা। এই লাল অস্থি মজ্জার ভেতরে কিছু কোষ আছে, কোষ, এই কোষগুলোকে বলা হয় স্টেম কোষ, স্টেম কোষ বা স্টেম, আচ্ছা কোষ, ওকে।
তোমরা তো জানোই স্টেম মানে হচ্ছে কাণ্ড, তাহলে এগুলো কি কাণ্ডকোষ? না। একটা গাছ যেমন দাঁড় করিয়ে রাখে গাছের কাণ্ড, তাহলে একটা গাছের প্রধান অংশ কি? একটা গাছের কাণ্ড, রাইট? তাহলে এগুলো হচ্ছে প্রধান বা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। যারা লিখছো তারা চেষ্টা করবে একটা পুরো সাদা পেজে করতে, ঠিক আছে? মনে রাখবা স্টেম কোষগুলো হচ্ছে আদম হাওয়া, সরি আদম হাওয়া না, তারও আগে মাটি। আদম হাওয়া যেমন মাটি থেকে আসছে, ব্যাপারটা এরকম। তো ওই মাটিটার দিকে কিন্তু আমরা তাকায় বুঝতে পারি না এখান থেকে আদম আসবে কিংবা হাওয়া আসবে, একজন দেখতে ছেলেদের মতো, একজন দেখতে মেয়েদের মতো, রাইট? আমরা কি বুঝতে পারছি? পারি নাই। তাহলে স্টেম কোষ হচ্ছে মাটির মতো, যেটা দ্বারা আমরা একটা হাতিও বানাইতে পারি, একটা ঘোড়াও বানাইতে পারি, একটা হচ্ছে সাপও বানাইতে পারি। তো এইটার নামই হচ্ছে আনডিফারেন্সিয়েট সেল। এটা আসলে জানার দরকার নাই, যখন আসবে এই শব্দটা আছে বায়োলজিতে, আমি পড়াবো। তো এই কোষটাই হচ্ছে প্রধান কোষ, যে লোহিত কণিকা তৈরি করবো আমরা জানি না, বাট যদি সে তৈরি করে তাহলে শুধু লোহিত কণিকা তৈরি করতেছে, শুধু লোহিত কণিকা, ঘন্টার পর ঘন্টা সে তৈরি করতেছে। ক্লিয়ার? তাহলে এটার নামই হচ্ছে স্টেম কোষ, যেগুলো এখানে আছে। তাহলে কারখানার কোষ এগুলা, ঠিক আছে? তার মানে আমরা মাটি নিয়ে এসেছি, চিনি বালি নিয়ে এসেছি, এখান থেকে আমরা ইট বানাবো। তাহলে মাটি এবং চিনি বালি, ওখান থেকে ইট বানাবো। এটা মাটি এবং চিনি বালিগুলো এখানে, এটা হচ্ছে কাঁচামাল। এই কোষটার নাম হচ্ছে এরিথ্রোব্লাস্ট। এরিথ্রোব্লাস্ট। ক্লিয়ার? এখন দেখি আমরা ব্লাস্ট কি। ব্লাস্ট এবং সাইট দুইটা আমরা শব্দ পাবো। এরিথ্রো মানে তো জানোই লাল, তাহলে লাল কোষ। ব্লাস্ট মানেও কোষ, সাইট মানেও কোষ। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পারছো? দেখো বি আগে আছে, সি পরে আছে। তাহলে বি আগে, আগে মানে হচ্ছে বাচ্চা বা অপরিণত। তাহলে সাইট মানে হচ্ছে পরিণত। ক্লিয়ার? তাহলে একটা কোষ যদি অপরিণত থাকে মানে কি? বাচ্চা বয়সে মানুষ কাজ করতে পারে? তাহলে এই যে ব্লাস্ট শব্দটা দেখতে পাচ্ছ, এটা মানেও কোষ, কিন্তু এই কোষটা কোনো কাজ করতে পারে না। সাইট মানেও কোষ, এই কোষটা পরিণত, এই কোষটা এখন কাজ করতে পারে। তাহলে এরিথ্রোসাইট এবং এরিথ্রোব্লাস্ট দেখো ভালো করে। এরিথ্রোসাইট, এরিথ্রোব্লাস্ট, তাহলে দুইটাই হচ্ছে লাল রক্তকণিকা, দুইটাই হচ্ছে লাল রক্তকণিকা, আরবিসি। কিন্তু এইটা হচ্ছে অপরিণত বাচ্চা, এটা হচ্ছে পরিণত। তাহলে এই হচ্ছে ফাংশনাল বা কার্যকর, কাজ করে। কি কাজ করে? ওই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করে, রাইট? তাহলে এখন দেখো তো স্টেম কোষগুলো কি? এরিথ্রোব্লাস্ট। এদেরকে আমরা এখন কি করব? এরিথ্রোসাইট বানাবো, কারণ কাজ করতে হবে, তাই না? আচ্ছা, এটার আর একটা পার্থক্য আছে, সেটা হলো এও কোষ, এর মধ্যে নিউক্লিয়াস আছে, এর মধ্যে নিউক্লিয়াস নাই। না থাকলে সুবিধা, কাজ করতে সুবিধা, থাকলে একটু অসুবিধা। আমি কেন অসুবিধা একটু পরে বলছি, ঠিক আছে? শেষ। তাহলে আমরা এরিথ্রোব্লাস্টকে এবার কি করব? এটা কোষ, নিউক্লিয়াস আছে, হিমোগ্লোবিনগুলো তৈরি হচ্ছে, কারণ এটা তো আমরা লোহিত কণিকা বানাবো। তাহলে এটার নাম হচ্ছে হিমোগ্লোবিন। এটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে বন্ধু, বুঝতে পারছো? শেষ। এখন এইটাকে আমরা পরিণত করব, পরিণত বা সাইট বানাবো, সাইট, এরিথ্রোসাইট। ওকে, কি করব আমরা? শুধুমাত্র এই যে ভেতরে যে জিনিসটা আছে এটা বাইর করে দেব। এইটা কিভাবে হয় দেখো। প্রথমে নিউক্লিয়াস,
বের হয়ে যায়। নিউক্লিয়াসটা বের হয়ে যায়। একটু ভালো করে দেখো তো, এখানে নিউক্লিয়াসটা ছিল, এটা কোষের বাইরে গেল না, গেল কি না? সাইট মানে কোষ না? এখন দেখো তো এই জিনিসটার নাম কি? বের হয়ে গেল মানে কি? একটা স্কুল থেকে যদি তুমি বের হও তাহলে তুমি ওই স্কুলের এক্স, সাবেক। কোথা থেকে বের হয়ে গেল? স্কুল থেকে তো না, এই একটা কোষ থেকে নিউক্লিয়াসটা বের হয়ে গেল, তাহলে সাইট মানে কোষ থেকে নিউক্লিয়াস এক্স হয়ে গেল। এটা একটা প্রক্রিয়া মানে ওসিস। পুরোটার নাম হচ্ছে এক্সোসাইটোসিস। মানে এটা একটা প্রক্রিয়া, কোষের ভেতর থেকে বের হয়ে যায়। কে বের হয়ে যায়? নিউক্লিয়াসটা। এই তোমরা কি বুঝতে পারছো এই পর্যন্ত? কমেন্ট করে জানাও। তাহলে নিউক্লিয়াসটি লোহিত রক্তকণিকার ভেতর থেকে কিভাবে বের হয়ে যায়? কোন প্রক্রিয়ায়? এক্সোসাইটোসিস। এক্সো মানে কি? সাবেক হয়ে যাওয়া, বের হয়ে যাওয়া। সাইট মানে কোষ, ওসিস মানে প্রক্রিয়া। সাবাস। না ব্লার না, এখানে ক্লিন। এ ব্লার। পিসি বন্ধ করো, ল্যাপটপ, ডেস্কটপ, বাকিগুলা, ফোন, তোমার ফোন। হ্যাঁ, এক জায়গায় যে 10টা ডিভাইস কানেক্টেড থাকে এরকম হবে। এই দেখো ব্লার। পিসি অফ করো, পিসি অফ করো। শাট ডাউন এনিওয়ে। আচ্ছা, আমরা একটু ওয়েট করছি, ভিডিওটা ঠিক হয়ে গেলে আমরা শুরু করব। হয়ে গেছে? সবাই ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি কেন ক্লিয়ার পেলাম না? ও ক্লিয়ার, এখন ক্লিয়ার। তোমরা কি সব কিছুই বুঝতে পারছো, তাই তো? দেখো আমি কিন্তু পুরো প্রক্রিয়া যা কিছু আছে এখানে সব কিছুই বলতেছি, জাস্ট আমরা একটা আরবিসি তৈরি করছি। এখন যদি তুমি বলো কেন আমরা তৈরি করবো, ওই সেম অবস্থা, হয় রক্তপাত হয়েছে কিংবা শরীরের বৃদ্ধি হচ্ছে, কোষ বাড়তেছে, অক্সিজেনের দরকার বেশি, লোহিত কণিকা বেশি তৈরি করছি। কে করছে এটা? ওই যে এরিথ্রোপয়েডিন কিডনি থেকে আসতেছে, এসে এইগুলো ঘটাচ্ছে। শুরু হয়ে গেছে প্রক্রিয়া। ওকে, তার মানে এক্সোসাইটোসিস প্রক্রিয়া আমরা বের করে দিলাম নিউক্লিয়াসটাকে। নিউক্লিয়াসকে যদি বের করে দিই তাহলে বাকি যে মাইটোকন্ড্রিয়া আছে একেও বের করে দিতে হবে। গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেডিকুলাম, যা কিছু আছে সাইটোপ্লাজমে সব আমরা বের করে দিলাম। নিউক্লিয়াস মানে হচ্ছে মাথা, কিং, সেই নাই, তাহলে তার অনুসারী কেউ থাকবে না, পুরো ফাঁকা একটা কোষ। লুক, মাইটোকন্ড্রিয়াটা যদি আমরা বের না করে দিতাম কি ঘটনা ঘটতে পারতো? তোমরা তো জানোই মাইটোকন্ড্রিয়ার ভেতরে শক্তি উৎপন্ন হয়, এটিপি। এই জায়গায় কি লাগে? এই জায়গায় এই জায়গায় অক্সিজেন লাগে। তো এই জন্যই বলা হয় মাইটোকন্ড্রিয়ার ভেতরে অক্সিজেন লাগে, এই জন্যই বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। জানার দরকার নেই এখন। তো মাইটোকন্ড্রিয়াটা যদি থাকতো তাহলে দেখো লোহিত কণিকাটা যখন আমাদের কোষগুলোর জন্য অক্সিজেন নিয়ে যায়, সেই অক্সিজেনটা সে নিজেই খেয়ে ফেলত। তাহলে আমাদের কোষগুলোর অক্সিজেন পেত না। আমাদের কোষগুলো যদি অক্সিজেন না পেত, মরে যেত, পচে যেত। তাহলে মাইটোকন্ড্রিয়াটাকে আমাদের বের করে দিতে হবে, রাইট? বোঝা গেল ব্যাপারটা? ওকে, সব কিছুই বের হয়ে গেল। এখন সে পরিণত হয়ে গেল। যদি পরিণত হয়ে যায় তার নাম হয়ে যাবে এরিথ্রোসাইট। আগে কি ছিল? ব্লাস্ট ছিল। তার মানে এখন কি সে? কার্যকর।
রাইট? এখন সে কী করবে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করবে। হিমোগ্লোবিন সম্পর্কে আমরা একটু পরে আসবো, তাহলে এখন আমরা এখান থেকে দেখব। এখান থেকে আমরা শুরু করব। সে 120 দিন পৃথিবীতে থাকবে, মানে রক্তনালীতে থাকবে 120 দিন বা 4 মাস। 4 মাসে সে 11,000 কিলোমিটার অতিক্রম করে। কিলোমিটার 1 মিনিটের মধ্যে সে হৃৎপিণ্ড থেকে যদি মাথায় রওনা দেয় বা পায়ে রওনা দেয়, আবার 1 মিনিটের মধ্যে এখানে ফিরে আসে। এত দ্রুত চলাচল করে। 4 মাসে সে 11,000 কিলোমিটার পথ অতিক্রম করে। ক্লিয়ার? কফি, চা, যা পারো। লোক 11,000 কিলোমিটার পথ অতিক্রম করা শেষ। এখন লোহিত কণিকার মৃত্যুর সময় মানে তাকে আবার পিতৃভূমিতে যেতে হবে। যকৃৎ, প্লীহা সেখানে চলে গেছে। এরা কারা? পিতৃভূমি। রাইট? পিতৃভূমি, এখানে গিয়ে তারা মারা যাবে। এখন এই যকৃৎ এবং প্লীহার ভেতরে একটা বড় কোষ আছে। এই কোষটার নাম হচ্ছে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ তোমরা তো জানোই, ম্যাক্রোফেজ আসে হচ্ছে মনোসাইট থেকে। একটা মনোসাইট বা একটা ছোট কোষ যদি ধীরে ধীরে আকারে বড় হয়ে যায়, একটা নিউক্লিয়াস যদি অনেকগুলো নিউক্লিয়াস হয়ে যায়, তখন এটার নাম হয়ে যায় বড় কোষ। তার কাজই হচ্ছে খাওয়া। তাহলে ম্যাক্রো মানে হচ্ছে বড়, ফেজ বা ফেগো মানে হচ্ছে খাওয়া, ভক্ষণ। ক্লিয়ার? তাহলে পিতৃ বা মাতৃভূমিতে একজন আছে, তার নাম হচ্ছে ম্যাক্রোফেজ। তার কাজ হচ্ছে খাওয়া। কারে খাওয়া? এই যে লোহিত কণিকা 120 দিন 11,000 কিলোমিটার পথ অতিক্রম করে তার পিতৃভূমিতে চলে আসছে, বয়স হয়ে গেছে, মারা যাবে। তাহলে এরা আসলে এমনিতে মারা যায় না, এদেরকে খায়। কারা খায়? ম্যাক্রোফেজ। ক্লিয়ার? শেষ। আমি এটা মিশাই দিচ্ছি দিকটা। যখন খাওয়া শেষ, তখন কিন্তু এগুলো আবার খাচ্ছে। কাকে খাচ্ছে? লোহিত কণিকাকে। রাইট? খেলে লোহিত কণিকা টুকরো টুকরো হয়ে গেল, হিমোগ্লোবিনগুলো বের হলো। লোহিত কণিকার ভেতরে তো কিচ্ছু ছিল না। নিউক্লিয়াস নাই, এন্ডোপ্লাজমিক রেডিকুলাম নাই, মাইটোকন্ড্রিয়া নাই, গোলজি অ্যাপারেটাস নাই, কিচ্ছু নাই, শুধু হিমোগ্লোবিনটা ছিল। তো এই যে হিমোগ্লোবিনটা এবার ভাঙা শুরু হবে ওই জায়গাতেই, প্লীহা যকৃতে। হিম হবে, গ্লোবিন হবে। দেখো গ্লোবিনের শেষে ইন আছে। ইন মানে হচ্ছে প্রোটিন। হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, অ্যালবুমিন, ক্রিস্টালিন, সবার শেষে না ইন আছে। ইন মানে হচ্ছে প্রোটিন। তাহলে হিমোগ্লোবিন হচ্ছে প্রোটিন। তাহলে সে কী হবে? আমাদের শরীরে তো অতিরিক্ত প্রোটিন খুব খারাপ, এরা অ্যামাইনো অ্যাসিডে ভেঙে যায়। অ্যামিনো অ্যাসিডগুলা যকৃতে একটা চক্র আছে, এর নাম হচ্ছে অর্নিথিন চক্র। এই অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়ায় পরিণত হয়। রাইট? ইউরিয়ার মানে কি? ইউরিন। তাহলে এগুলো ইউরিনের মাধ্যমে বের হয়ে যায় শরীর থেকে, নিষ্ক্রান্ত হয়ে যায়। রাইট? তবে একটু বলে রাখি, সব গ্লোবিন যদি রক্তকণিকা ভাঙার পর আমরা অ্যামাইনো অ্যাসিড বানাই, অ্যামাইনো অ্যাসিড বানানোর পর ইউরিয়া বানাই, ইউরিয়া বের করে ইউরিনের মাধ্যমে শরীর থেকে বের করে দিই, তাহলে আমাদের শরীরে তো রক্ত ভাঙছে একদিকে, রক্ত একদিকে গড়তেছে, তাহলে সব তো আমরা গ্লোবিন বের করে দিতে পারবো না। পারবো?
তাহলে কি করব, গ্লোবিনটা ভেঙে আমরা অ্যামাইনো অ্যাসিড করব, এই অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের শরীরে সঞ্চিত থাকবে কিছু। এরা আবার করবে কি, সাথে সাথে তো আরেক কারখানাতে কি হচ্ছে, রক্তকণিকা উৎপন্ন হচ্ছে, সেখানে তো কি লাগবে, গ্লোবিন লাগবে। তাহলে অ্যামাইনো অ্যাসিডগুলো আবার গ্লোবিন হয়, গ্লোবিন হয়ে আবার এরা হিমোগ্লোবিন হয়, হিমোগ্লোবিন থেকে আবার এরা লোহিত কণিকা হয়ে যায়। আর আরেকটা জিনিস দেখো, যেহেতু সে একটা প্রোটিন, প্রোটিনটা ভাঙে অ্যামাইনো অ্যাসিড হয়েছে। তোমরা তো জানো প্রোটিনগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সম্মিলিত রূপ। এখন অ্যামাইনো অ্যাসিডগুলো প্রোটিন তৈরি করে। আমাদের এই যে এখানে একটা মাংস উঠে গেল, এখান থেকে কিছু এরকম করলাম, কিছু মাংস উঠে গেল, তাহলে মাংসগুলো প্রোটিন না? এই প্রোটিন তৈরির জন্য অ্যামাইনো অ্যাসিড লাগবে না? তাহলে আমরা তো গ্লোবিন ভেঙেই অ্যামাইনো অ্যাসিড পাইছি। এই অ্যামাইনো অ্যাসিডগুলো তখন এইসব মাংস তৈরি করতে যায়, এইসব মাংসের প্রোটিন তৈরি করতে যায়। ক্লিয়ার? তোমরা কি সবাই বুঝতে পারছো এই পর্যন্ত? হ্যাঁ কিংবা না বলো। আচ্ছা, ওরা বুঝতে পারতেছে। হিম চলে আসলো, হিমোগ্লোবিন ভাঙানোর পর গ্লোবিন তো ওদিকে চলে গেছে। হিমটা ভাঙলে আমরা পাবো আয়রন আর হচ্ছে পরফাইরিন। পরফাইরিন হচ্ছে একটা চাকরি কোনো এরকম, এটার ভেতরে থাকে আয়রনটা। তাহলে আমরা পরফাইরিনটা আলাদা করে ফেললাম, রাইট? এদিকে থাকছে আয়রন। আয়রনটা চলে যকৃতেই তো ঘটনাটা ঘটছে, রাইট? তা আয়রনটা তৈরি করবে ফেরিটিন। ফেরিটিন তৈরি করে সঞ্চিত থাকবে কোথায়? থাকবে যকৃতে। কারণ আয়রন তো খুব দুষ্প্রাপ্য, আমরা তো আয়রন খাই না। বাদামে আয়রন আছে, তারপর হচ্ছে তরমুজে আয়রন আছে, আমরা কোনো আয়রন খাই? আয়রন খাই না। তাহলে আয়রনটাকে আমরা সঞ্চিত করে রাখলাম কোথায়? যকৃতে। কিভাবে? ফেরিটিন আকারে। এখন ফেরিটিন আসলে কি জিনিস এটা কিন্তু বইয়ে লেখা নাই। দেখো, ফেরিটিন, ফেরি মানে হচ্ছে আয়রন, ইন মানে হচ্ছে প্রোটিন। তাহলে এটা একটা প্রোটিন যেখানে আয়রন আছে, বোঝা গেল? তাহলে এই প্রোটিন হয়ে আয়রনটা সঞ্চিত থাকতে পারে। আয়রনটাকে সঞ্চিত রাখার জন্য ফেরিটিন একটা প্রোটিন হয়ে থাকে কোথায়? যকৃতে। শেষ। এখন আবার যদি কোথাও রক্তকণিকা লাগে, এই ফেরিটিনটা ভেঙে আয়রনটা আবার এইরকম দেখো উল্টো পথে চলে যায়, রাইট? আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছে। এখন এই পরফাইরিনের কি হবে, বা এই যে হিমটা যে রঙিন ছিল তার রংটা কই যাবে? আর রংটা চলে যাবে পিত্ত রস তৈরির জন্য। পিত্ত রস তৈরির জন্য। তোমরা তো জানো যে পিত্তথলিতে পিত্ত রস থাকে। পিত্তথলিতে, এটা হচ্ছে যকৃৎ, যকৃতের নিচে থাকে এরকম একটা পিত্তথলি, যকৃতের সাথে নালীর যুক্ত থাকে, এই পাশে এখানে থাকে এই জায়গায়। বাট পিত্তরস কিন্তু পিত্তথলি থেকে উৎপন্ন হয় না, তোমরা তো জানোই, এখান থেকে উৎপন্ন, যকৃৎ থেকে। তাহলে রংটা বা রঞ্জকটা, লাল যে রংটা ছিল, এই রংটা এখন পিত্তরস তৈরির জন্য চলে গেল। যেহেতু পিত্তরসকে আমরা বলি বাইল, পিত্তরসকে বলি আমরা বাইল, তাহলে এই বাইল থেকে আসে বিলিরুবিন। ক্লিয়ার? তাহলে পিত্তরসটা আসলো, এসে পিত্তরস এখন কোথায় যায় তোমরা তো জানোই। পিত্তরস চলে যায় হচ্ছে পরিপাক নালীতে, চর্বি পরিপাকের জন্য, তাই না? তো খাবারের সাথে যেহেতু পিত্তরসটা তখন মিক্স হচ্ছে পরিপাক নালীতে, তাহলে আমাদের মলের সাথে বের হয়ে যাবে। কে বের হয়ে যায়? বিলিরুবিন। প্রস্রাবের সাথেও কিছু বের হয়ে যায় বিলিরুবিন, কারণ রক্তে তো লোহিত কণিকাগুলো মাঝে মাঝে রক্তেও ভেঙে যায়, তো রক্তেও বিলিরুবিন থাকে, প্রস্রাবের সাথে বের হয়ে যায়। সকালবেলা প্রস্রাব হলুদ হয় কেন?
কারণ সারা রাত ভাঙছে বিলিরুবিন লোহিত কণিকাগুলা, বিলিরুবিনগুলো রক্তে কিছু আছে, ওটা প্রস্রাবের সাথে সকালবেলা বের হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাই রাইট। তাহলে এই হচ্ছে বিলিরুবিন। বিলিরুবিনের বিলি মানে হচ্ছে বাইল, ক্লিয়ার? বাইল মানে হচ্ছে পিত্তরস। তাহলে পিত্তরসটা যে হলুদ কালারের কিছুটা বা গোল্ডেন ইয়েলো কালারের, কেন? কারণ বিলিরুবিনের জন্য। বিলিরুবিনও তো ইয়েলো কালারের, গোল্ডেন ইয়েলো কালারের। এই জন্যই কিন্তু বিলিরুবিন যদি শরীরে বাড়ে আমাদের কি হয়? জন্ডিস হয়ে যায়। সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছো? আমরা কিন্তু শেষ করে ফেলছি এটা। এখন আমরা বাকি 2-4টা কথা আছে, এগুলো দেখব। এটা আমরা বলেছিলাম ব্যায়াম গর্ভাবস্থা কেন হয়, স্টেম কোষ বলে ফেলছি, আরবিসি কীভাবে তৈরি এটা বলছি। এবার আমরা যাবো আরবিসি, দোলনা থেকে কবর পর্যন্ত আমরা বলে ফেলছি। ভাই ইউরিনে ইন আছে, এটা কি প্রোটিন? ইউরিন হচ্ছে পানি, পানির সাথে অন্য কোনো জিনিসপত্র থাকে। আচ্ছা, আমাকে 1 মিনিট সময় দাও, আমি একটু কফিতে চুমুক দিয়ে আসি। ততক্ষণ তোমরা 3টা প্রশ্নের আনসার করবা, ঠিক আছে? 1 নাম্বার হচ্ছে আরবিসি কত মাস পর ভেঙে যায়? ভেঙে যায় 120 মাস, 4 মাস। আরবিসি কোথায় ভাঙে? এই 2টা প্রশ্নের তোমরা উত্তর দাও, বাকি আমি 4টা প্রশ্ন আছে শেষ করেই আমরা গত দিনের যে আমরা কভার করতে পারি নাই, আজকে আমি সেটা কভার করে ফেলবো। তোরা এত ছোটাছুটি করতেছিস কেন সবাই? মহিলা কই? বন্ধু নাও। আরবিসি কত মাস পর ভেঙে যায়? 4 মাস। এটি আসলে 120 দিন লিখলে ঠিক হতো। 1। 2 নম্বর হচ্ছে কোথায় ভাঙে? ওই যে পিতৃভূমিতে, যকৃৎ এবং প্লীহাতে। কারা ভেঙে দেয় এখানে? ম্যাক্রোফেজ, রাইট? এই হচ্ছে ঘটনা। সবাই সঠিক আনসার লিখছো। আচ্ছা, তোমরা যেটা পড়ে নিবা হোমওয়ার্ক, সেটা হচ্ছে একটা লোহিত কণিকার ওজনের কতটুকু হিমোগ্লোবিন, একটা লোহিত কণিকাতে কতগুলো হিমোগ্লোবিন অণু আছে, একটা হিমোগ্লোবিন কয়টা আয়রন পরিবহন করে। তোমরা এই সংখ্যাটা পড়ে নিবা। এই সংখ্যাটা আমি দেখাচ্ছি না, ঠিক আছে? তাহলে আমি দেখাই হচ্ছে কোন জিনিসগুলো তোমাদের জন্য সহজ। বিলিরুবিন কেন বলা হয় বলছি তো।
দেখো এটা একটা কোষ, কোষের ভেতরে নিউক্লিয়াস থাকে, অন্যান্য অঙ্গাণুগুলা থাকে। আর হচ্ছে হিমোগ্লোবিন আছে। এই অবস্থায় এটার নাম কি? এরিথ্রোসাইট না এরিথ্রোব্লাস্ট? এটার নাম হচ্ছে এরিথ্রোব্লাস্ট। আমরা কিন্তু একবারে শেষ মুহূর্তে চলে আসছি, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। এরিথ্রোব্লাস্ট। তো এগুলো যখন বের হয়ে যায়, ভেতরে একটা ফাঁকা জায়গা তৈরি হলো না? ফাঁকা জায়গা যদি তৈরি হয় তখন কী হবে? এই দিকটা তখন এরকম করে বসে যাবে না? সেমভাবে এই দিকটাও একটু বসে যাবে না? যাবে কি না? তাহলে আগে কি ছিল? একবারে বৃত্তাকার ছিল পুরোটাই। তাহলে আমরা যদি লোহিত কণিকার দিকে এখন তাকাই, এই পাশে যদি দেখো দেখবা যে গোলাকার, ইটস ওকে, চাকতির মতো। বাট এই পাশে যদি তাকাও দেখবা যে উপর দিকটা একটু নিচে গেছে, নিচটা একটু উপরে গেছে। বোঝা গেল? তো দেখো এদিকেও অবতল, এদিকে অবতল। কেন? কারণ ভেতরের জিনিসগুলো বের হয়ে গেল, এক্সোসাইটোসিস হলো। ঠিক আছে, শেষ। এইটার সুবিধা কি? সুবিধাটা আমি তোমাদের দেখাচ্ছি। ধরো যাক আগে যখন এরকম ছিল তাহলে এটা দ্বি উত্তল ছিল, রাইট? এরকম ছিল দ্বি উত্তল, আর পরে কি হয়ে গেল? এরকম দ্বি অবতল, রাইট? সমান সমান দেই। এখন দেখো এইটা কিন্তু হচ্ছে সাইট, এইটা হচ্ছে ব্লাস্ট। এটা হচ্ছে ব্লাস্ট বা সাইড ব্লাস্ট বাদ দিই আমরা। হে, তোমরা শুনতেছ? পিন ড্রপ সাইলেন্স, সরি, পরে। তাহলে এইটা হচ্ছে পরে হয়েছে, এটা হচ্ছে দ্বি অবতল। দ্বি অবতল হওয়ার সুবিধা কি? দেখো এদের কাজে কিন্তু হচ্ছে অক্সিজেন বহন করে নিয়ে যাওয়া। তাহলে আমি যদি এখানে অক্সিজেন দিই, ভালো করে দেখো সবগুলোই হচ্ছে সেম অক্সিজেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 15 16 17। যদিও এইভাবে অক্সিজেন সে বহন করে না, সে আসলে ভেতরে যে হিমোগ্লোবিন আছে তাদের সাথে যুক্ত হয়। বাট আমি তোমাদের মনে রাখার জন্য বোঝার সুবিধার্থে বোঝাচ্ছি। লুক, দেখো সে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা অক্সিজেন বহন করছে। ক্লিয়ার? এখন এর দিকে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তার মানে যে এখানেও আরও আছে। তাহলে দ্বি অবতল হওয়ার সুবিধা কি হলো? ওর শরীরের আয়তনটা দেখো বেড়ে গেল, এখন সে বেশি বেশি অক্সিজেন বহন করতে পারবে। ঠিক আছে? তাহলে মনে রাখবা লোহিত কণিকা যদি দ্বি অবতল হয়ে যায়, অক্সিজেন সংযুক্তির তল বেড়ে যায়। ওকে, শেষ। এবার আসি আমরা দুইটা তথ্য আমরা এখনই শেষ করে ফেলবো। নমনীয়, নমনীয় মানে কি? হচ্ছে কাঁচা কঞ্চি। কাঁচা কঞ্চি, কাঁচা কঞ্চি যেমন ইচ্ছা বাঁকানো যায়, যেমন ইচ্ছে বাঁকানো যায়, রাইট? তাহলে লোহিত কণিকা যদি কোনো একটা সরু রাস্তা দিয়ে যেতে পারে তাহলে সে যেমন ইচ্ছা করে ভেতরে যাইতে পারবে। ভেঙে যাবে? যাবে না। স্থিতিস্থাপক, তার মানে সে ভেতরে যখন গেল শুরু হয়ে গেল, আবার যখন পার হয়ে গেল তখন আবার আগের মতো হয়ে গেল। স্থিতিস্থাপক। তাহলে নমনীয় এবং স্থিতিস্থাপক হওয়ার সুবিধা হচ্ছে আমাদের শরীরে তো রক্তনালী এরকম মোটা না, মাঝে মাঝে এগুলো অনেক সরু হয়ে যায়, অনেক সরু। তখন এগুলোর ভেতর দিয়ে সে খুব সহজেই যেতে পারে, কারণ নমনীয় স্থিতিস্থাপক, রাইট? ভেঙে যায় না। তাহলে আমরা শেষ করলাম। আর একটা প্রশ্ন আছে, প্লাজমা ঝিল্লির বৈশিষ্ট্য কি?
এটা হচ্ছে একটা লোহিত রক্তকণিকা। আমরা যদি এইটাকে হচ্ছে এই পাশে না দেখি, এই পাশে দেখি, তাহলে এই জিনিসটা দেখতে হচ্ছে এইরকম। ঠিক আছে, বোঝা গেল? তো এটা হচ্ছে লোহিত রক্তকণিকা। এই ঝিল্লিগুলো একটা স্পেশালিটি আছে। তোমরা তো জানো হিমোগ্লোবিন ভেতরে থাকে, তাহলে সে কি বহন করে? অক্সিজেনও বহন করে, কার্বন ডাইঅক্সাইডও বহন করে, রাইট? তো আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, এখানে হিমোগ্লোবিন আছে, তার কার্বন ডাইঅক্সাইডটা এখানে চলে আসলো, রাইট? কার্বন ডাইঅক্সাইডটা এখন কী করবে? কোষের ভেতরে তো পানি থাকে, পানির সাথে বিক্রিয়া করে H2CO3 উৎপন্ন করবে, কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডটা এখন কী হবে? ভেঙে যাবে প্রোটন আর হচ্ছে বাইকার্বনেট, রাইট? এই যে বাইকার্বনেটটা সহজেই বের হয়ে যায় বাইরে। একটা যেহেতু দেখো ঋণাত্মক আয়ন বাইরে চলে আসলো, তাহলে একটা ক্লোরাইড আয়ন আমাদের ভেতরে ঢোকাইতে হয় নিউট্রাল করার জন্য পরিস্থিতিটা। বোঝো নাই? গিভ অ্যান্ড টেক। তাহলে এই ঝিল্লিগুলা খুব সহজেই ক্লোরাইড এবং বাইকার্বনেটটা যাতায়াত করাইতে পারে। এই দুইটা যদি না পারতো, তাহলে কার্বন ডাইঅক্সাইড ভেতরে ঢুকতো, আর কখনো বের হতো না। বোঝা গেল? এখন এই বাইকার্বনেট পরিবাহিত হবে, ক্লোরাইড ভেতরে গেল, ক্লোরাইড ভেতর দ্বারা পরিবাহিত হবে, মানে শরীরে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। কার ভেতরে চলে? লোহিত কণিকার ভেতরে চলে। এই হচ্ছে ঘটনা। তাহলে লোহিত কণিকার প্লাজমা ঝিল্লি বা আবরণের সুবিধা হচ্ছে ক্লোরাইড এবং বাইকার্বনেট আয়নের জন্য বিশেষিত, মানে এই দুটো খুব সহজেই ভেতরে বাইরে যেতে পারে। ঠিক আছে প্রিয় স্টুডেন্ট, তোমরা কি আজকের পড়া বুঝতে পারছো? আজকে কিন্তু শুধু বেসিক ছিল, গল্প ছিল না। যথাসময়ে গল্প চলে আসবে, যেদিন গল্প শুরু হবে সেদিন চলতে থাকবে। যেমন শেষের চ্যাপ্টারগুলো, যেগুলাতে মুখস্থ রাখতে হয় বেশি। একটা কথা বলে রাখি, গল্প পড়লে অনেক সময় লাগে, আর গল্প যখন বেশি হয়ে যাবে তখন আবার বিপদ, মনে থাকবে না। তারপরও ছন্দর থেকে গল্প ফার 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 বেটার। বেসিক তোমাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে, যত বেশি বেসিক জানবা তত বেশি বায়োলজিতে দক্ষ হবা, কঠিন লাগবে না। ক্লোরাইড কোথা থেকে আসলো? ক্লোরাইড তো হচ্ছে রক্তের যে পানিটা থাকে, পানিতে থাকে ক্লোরাইড, ভেতর থেকে সে রক্তকণিকার ভেতরে চলে যায়। তোমাদের কি কোনো কোশ্চেন আছে? 5 মিনিট, 5 মিনিটস। হ্যাঁ, চুপ করে বসে থাকো। ভাই, ব্রেনে ইনফেকশন হয় কেন? বেশি বেশি হেডফোন ব্যবহার করলে ব্রেনে ইনফেকশন হতে পারে। দেখো, আমি কখনো কিন্তু চিকিৎসা সম্বন্ধীয় কোনো পরামর্শ দিই না, তাহলে এই ধরনের প্রশ্ন করা আমাকে পাপ। ব্রেনে ইনফেকশন হতে পারে রক্তের মাধ্যমে, এখানে সাইনোসাইটিস যদি হয়, এখানে জীবাণু আক্রমণ করে, এইটা আবার মাথার ব্রেনের মধ্যে চলে যায়, ভাইরাস যায়, ব্যাকটেরিয়া যায়, ছত্রাক যায়, সব কিছুই যায়, গিয়েই তো প্রদাহ বা ইনফেকশন হয়ে গেল। এই হচ্ছে ঘটনা। হেডফোন ব্যবহার করলে ইনফেকশন হতে পারে কিনা? স্বাভাবিক মাত্রায় হেডফোন ব্যবহার করলে কিচ্ছু হবে না, বাট কানে যদি হেডফোনে বেশি ব্যবহার করলে নাকি ব্যাকটেরিয়া বাড়তে থাকে। চিংড়ির ব্লাড হোয়াইট কেন? হিমোগ্লোবিন নাই, তাহলে লাল হচ্ছে না। লাল হতেই হবে, এটা কেমন কথা? ঠিক কি না? তবে আয়রন থাকলে সুবিধা, আমাদের যে হিমোগ্লোবিন আছে, আয়রন আছে, আয়রন থাকতে সুবিধা হচ্ছে বেশি বেশি পরিমাণ অক্সিজেন বহন করতে পারে। পানিতে ক্লোরাইড কেমনে থাকে? আশ্চর্য, একটা সোডিয়াম ক্লোরাইড লবণ যদি পানিতে দাও, তাহলে সোডিয়াম ক্লোরাইড তো গলে যায়, একদিকে সোডিয়াম আয়ন ভাসে, একদিকে ক্লোরাইড আয়ন ভাসে। তো ক্লোরাইড আয়ন কেমনে থাকে? আয়ন মানে দ্রবণে থাকতে আয়ন, ওখান থেকে তুলে নিলে কিন্তু আর আয়ন না। ফেরিটিন, ফেরি মানে আয়রন, টিন মানে তন্তু, এমন নয় কেন? বারবার পড়লে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, ফেরিটিন কেন, তন্তু নয়। সমস্যা নাই, ফেরিটিন নিয়ে আমি ডিকশনারি তৈরি করতেছি, কাজ তো শেষ হয়ে গেছে অনেক আগে। তো
পেয়ে যাবা ইনশাল্লাহ, সেখানে এগুলোর ব্যাখ্যা দেওয়া থাকবে। আজকের এক্সামের 10 নম্বর প্রশ্নটা একটু বুঝিয়ে বলেন, প্রশ্ন বের করতে খুব তাড়াতাড়ি। অনুচক্রিকার মৃত্যু ঘটে কোথায়? সেম জায়গাতে মৃত্যু ঘটে, প্লিয়াহে এবং যকৃতেই। প্লাটিলেট কি ফ্যাগোসাইটোসিস করে? না, প্লাটিলেট ফ্যাগোসাইটোসিস করে না, তবে বইয়ের মধ্যে বলা আছে, পুরাণ বইতে, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং কার্বন কণা ফ্যাগোসাইটোসিস করে। এটা আপাতত জানার দরকার নাই। মনে রাখবো যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে সে ভক্ষণ করতে পারে, বাট এটা ফ্যাগোসাইটোসিসের মধ্যে নিয়ে আসবো না। আচ্ছা ভাই, মানুষের কি শুধু মাটি থেকে তৈরি? অন্য প্রাণীদের ক্ষেত্রে বিজ্ঞান কি বলে? দেখো, এই লাইভে ভুলেও আমি এই প্রশ্নের জবাব বা এগুলো দিতে যাচ্ছি না, কারণ আমি ধর্ম প্রচার করছি না, আমি তোমাদের পড়াচ্ছি বায়োলজি। বায়োলজিতে বিজ্ঞান, সো বুঝতেই পারছো, আমি কিন্তু বোঝানোর জন্য মাটির কথা বলছি, একটা টপিক বোঝানোর জন্য, তার এই বিষয়ে প্রশ্ন করা যাবে না। ও, ব্লাড ভিসকোসিটি কি পরের দিন পড়াবো। আজিব ভাই নামের কোনো রহস্য নাই। আমি যখন পীরগঞ্জে একটা হোস্টেলে থাকতাম, আমাদের রান্না হতো এবং প্রত্যেক বেলা আমাদের রুম থেকে চাল নিয়ে যেত বাটিতে করে কাজের যে মহিলা। তো আমার কাজ ছিল সবসময় দরজা বন্ধ করে রুমের মধ্যে থাকা, এটা আমার স্বভাব হয়েছিল, এবং বাকি সময় শুধু ঘুরে বেড়ানো। তো মহিলা হচ্ছে বিশাল পাতিল কোলের মধ্যে নেয়, এই পাশে একটা পাতিল নিয়ে আমাদের রুমে আসে, এসে হাত তো আর কাজ করে না, রুমে তো ধাক্কা দিতে হবে। তো বুঝতেই পারছো, রংপুরের মানুষ রাজীব বলে না, আজিব বলে। উনি দুইটা পাতিল এরকম ধরে পা দিয়ে লাথি মারতো দরজার মধ্যে, আর ভেতর থেকে মনে হতো দরজা ছুটে এসে আমার গায়ের উপর পড়বে। ওখান থেকে আজিব শব্দটা চলে আসে, রাজীব থেকে আজিব। তো বর সাথে মিলিয়ে ভাইয়ের ভটা ব করে দেওয়া হয়েছে, আজিব ভাই। এটা আসলে আমার নাম না। তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে। সুস্থ থাকো, সেফ থাকো।